কর্নেল মুদাসসির খান, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমি জানি সময় স্বল্পতা আছে, তারপরেও আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি আপনাকে আজকের পেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু জ্যাকব, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অবতারণা করেছেন। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে যতক্ষণই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, জুম্মা আজকে, তবু আমার হাতে সময় আছে। আমার এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা এটা জাস্টিস করার চেষ্টা করব। থ্যাংক ইউ আপনাকে। ওকে, এরপরে আমি স্বাগত জানাবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার। হোয়াট এ লাকি ডে দ্যাট আমি ডক্টর মুজিবুর রহমান মজুমদার গতকালকে হঠাৎ করে আমরা দুই ভাই আলোচনার মধ্যে আমি বলছি, ভাই আই নিড ইউর প্রেজেন্স। সো ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আমি অত্যন্ত ভাগ্যবান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জ্যাকব মিল্টন আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে। থ্যাংক ইউ জনাব মুদাসসির খান সাহেব, আপনার সাথে পরিচয় হয়ে, এবং আসসালামু আলাইকুম, সালাম এবং শুভেচ্ছা আপনার দর্শকবৃন্দ যারা আজকে দেখছেন প্রোগ্রাম এবং যারা আগামী দেখবেন সবার জন্য। ওকে, এরপরে আমি স্বাগত জানাবো মেজর মাদি। উনি পৃথিবীর কোন একটা প্রান্তে বসে আছেন, আমি ইচ্ছা করে বললাম না কোন প্রান্তে আছেন, উনি বলতে চাইলে বলতে পারেন, বাট এটা বলতে পারে জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে উনি পালিয়ে গেছে, ওনাকে সরে যেতে হয়েছে। আমি পালিয়ে যাওয়া কথাটাকে নেগেটিভ হইতে আমি ধরবো না, আমি বলবো যে উনি হিজরত করেছেন। এই মুহূর্তে ওনার হিজরত করা ছাড়া ওনার কোনো বিকল্প ছিল না। মেজর মাহাদি, আজকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। জি সালাইকুম। আমি রিটায়ার্ড মেজর মাহাদি, যেহেতু আমি এটাকে একটু ভিন্ন ভাষায় একটা নাম দিই, এটা আমরা আমাদের ট্যাকটিক্সের ভাষায় বলছি উইথড্রল। সো আমি কিছুক্ষণের জন্য মনে করেন উইথড্রল ট্যাকটিক্সে আছি, কারণ আমি এর আগেও উইথড্রল ট্যাক্সিতে কয়েকবার যেতে হয়েছে। ইট ইজ নট নিউ ফর মি, এটা আমার পুরাতন। তবে এবারে একটু দেশ ছাড়া হয়েছে, কারণ দেশটা আমার জন্য নিরাপদ ছিল না। প্রবাবলি আমি হচ্ছে জুলাই যোদ্ধাদের মধ্যে প্রথম ব্যক্তি যে এই বর্তমান সরকার থাকা অবস্থায় নিরাপদ বোধ করলাম না বিধায় বিদেশে চলে আসতে হয়েছে। ধন্যবাদ আপনাকে এবং সব দর্শককে আমাকে আবার আপনার এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রথমে শুরু করতে চাচ্ছি কর্নেল মুদাসসির খান আপনার থেকে। জেনারেল ইকবাল করিম ভুইয়া, উনি বাংলাদেশ আর্মির 13তম অথবা 14তম আর্মি চিফ। ওনার আগে আর্মি চিফ ছিলেন জেনারেল মোবিন, এবং তার আগে বোধহয় উনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন, এবং তার আগে বোধহয় উনি 9 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি ছিলেন। আপনার ব্যক্তি জীবনে ওনার সাথে কখনো ইন্টারাক্ট করার সুযোগ আপনার হয়েছিল কিনা, বা আপনার চাকরি জীবনে, বর্ণাঢ্য চাকরি জীবনে, ব্যক্তি জীবনে কখনো ওনার সাথে আপনার মুখোমুখি হয়েছেন কিনা? কর্নেল মুদাসসির খান। ধন্যবাদ জ্যাকব আপনাকে আমার। আর আমি ঠিক মেহেদিকে প্রেস করতে পারছি না, কারণ ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি কোন কোর্সের? স্যার সালাইকুম স্যার, আমি অনেক জুনিয়র স্যার, আমি 36 বিএমএল অন কোর্সের। আমি সেলফ রিটায়ারমেন্ট ভারতে নিয়ে চলে এসেছিলাম। আমার কিছু ঘটনা আছে, পূর্বের ওনার অনুষ্ঠানে হয়তো কয়েকটা আছে, আমার কয়েকটা আর্টিকেল আছে। আমি 2014 সালে ন্যাশনাল আইডি কার্ডের জন্য গুম হয়েছিলাম, এটা বেশি প্রচলিত। আর রিসেন্টলিও আমি আরো 2বার এই সিমিলার সিনারিওতে পড়েছি। আপনি আমাকে একজন অ্যাক্টিভিস্টও বলতে পারেন যে আমি আন্দোলন করে আছি, কিন্তু আমার মানে ফেসবুক লাইভ পেজ বা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো একটু কম। আমি ফেসে অত পরিচিত না, বাট আমি হচ্ছে বিডিআর কমিশনের একজন গুরুতর সাক্ষ্য। এইটাই হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন, যেটার কারণে আমি দেশ ছাড়া হয়েছি। থ্যাংক ইউ মাহাদি। ইনফ্যাক্ট আমি বোধহয় তুমি বলি, কারণ তুমি তোমার ছেলের সমান মনে হচ্ছে। ডেফিনেটলি স্যার, আপনি তুমি বললে আমি খুশি হব। আমি তো ফার্স্ট বিএমএ লং কোর্সের টার্ম কমান্ডার ছিলাম, তো তুমি 36 এ পাস করেছো, তার মানে আমার ছেলের বয়সই হবে। এক্স্যাক্টলি স্যার। তবে আমার মনে হয় তোমার লেখা, তোমার বক্তব্য কিছু এখন আমার মনে পড়ে, বৃদ্ধ হয়ে গেছি তো সবকিছু শুনতে এখন মনে পড়ে। তোমার ওই আইডি কার্ড নিয়ে তোমার কিছু বক্তব্য, যেটা নিয়ে আমি বিস্ময়কর ভিতরে খবরগুলো শুনে আমি তারপর আমার একটা রাইটুকু দিয়েছিলাম যে এটা যদি সত্যি হয়ে থাকে, এটা এই বর্তমান সরকারের হচ্ছে এটা অত্যাবশ্যকীয় যে এটা ভিতরে গিয়ে সত্যিকার ঘটনা বের করা, এবং যার জন্য দায়ী যারা তাদেরকে দোষী সাব্যস্ত বিচার, এবং এটা অনতিবিলম্বে ঠিক করে রেকটিফাই করে আমাদের জাতির যে একটা পরিচয়, এটা যে সংকটপূর্ণ হয়ে গেছে, এটা সুরাহা করা। ধন্যবাদ মেহেদি। তো আজকে আর মুজিব ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে তো আমি আগে দেখেছি, অনেক ধন্যবাদ আসার জন্য। জ্যাকব, আপনার কাছে ফেরত যাই। মেহেদিরা কথা বলছে, একটা কথা বলি। আমি কিন্তু প্রায় 45 বছর আগে আমি কি বলে
সেনাবাহিনী থেকে বিতাড়িত হয়েছিলাম হোসেন মোহাম্মদ এরশাদের বদৌলতে। আমি আজ পর্যন্ত জানি না কি কারণে হয়েছিলাম, কারণ আমি আবার লিখেছিলাম তার কাছে যে আমাকে জানানো হোক কি কারণে আমাকে বের করে দেওয়া হয়েছে, এবং সেটা উত্তরে উনি বলেছিলেন যে ইউ হ্যাভ বিন আনডিলি ভিক্টিমাইজড, আমি দুঃখ প্রকাশ করছি এবং তোমাকে অন্য কোনো জায়গায় চাকরি ইচ্ছা হয়। তো আমি বলছি থ্যাংক ইউ সো মাচ, আপনি অ্যাকসেপ্ট করেছেন আনডিলি ভিক্টিমাইজড, দ্যাটস গুড এনাফ। তো আমি যেটা বললাম আমার চাকরির সময় খুব কম ছিল। 81-এ স্বাধীনতার পরে আর্মিতে ছিলাম, যখন অল্প সময় জন্য ছিলাম। যাই হোক, তারপর যেহেতু যুদ্ধের সুযোগ হয়েছিল একটা অংশগ্রহণ করা, তারপরে কিছুদিন বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশনাল জবে, স্টাফে জবে, ফিল্ডে কাজ করি, কিছুটা এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া তোমাদের মতো যারা হইতেছে ইউনো ভেরি ব্রাইট অফিসার, আমার জুনিয়র, আমার সিনিয়র, তাদের সাথে মাঝে মধ্যে ইন্টারাকশন আছে, সের মধ্যে কিছুটা নলেজ আছে। উইথড্রল এর কথা তুমি বললাম, আমাদের ও অনেক আপডেট, আমি তো পুরাতন আমলে পুরাতন সোলজার। উইথড্রল এবং রিট্রিট দুটো শব্দ আমাদের ব্যবহার করা হয় অপারেশনে। উইথড্রল রিট্রিট দুটো কিন্তু আপনার অসম্মানজনক না, দুটাই হচ্ছে একটা হচ্ছে উইথড্রল সম্পর্কে আমাদের ট্যাকটিক্যাল শব্দ ব্যবহার হয়, রিট্রিটে বলা হয় বড় আকারে বলা হয় পিছনে যাওয়া। পিছনে হটে যাওয়ার কারণ হচ্ছে যে পলায়ন না, তারা আবার রিগ্রুপ হয়ে আবার পুনর্বার শত্রুর বিরুদ্ধে আঘাত করে। সো দ্যাট ওয়ে আই অ্যাপ্রিশিয়েট তোমার টার্মিনোলজি, উইথড্রল ইজ উইথড্র করছে, রিট্রিট করছে, দ্যাটস গুড এনাফ। এখন জ্যাকব কথাটা বলি যে আমি তো সেনাবাহিনীতে ছিলাম, এবং সেনাবাহিনীতে ভিত্তি যখন রচনা করা হয়েছে তার সাথে কিছু জড়িত ছিলাম, কারণ স্বাধীনতা যুদ্ধ থেকে পরবর্তীতে ওই ইনিশিয়াল স্টেজে কিছু ছিলাম। তো এখন আপনি কি সবসময় একটা কথা বলি, আমাকে ক্ষমা করে দিন আবার দেখো, সেটা হচ্ছে আমি কোনো ব্যক্তি বিশেষের সরাসরি আক্রমণ করা থেকে বিরত থাকার চেষ্টা করি সবসময়, এটা আমার একটা নীতি। আর একটা ব্যাপার হচ্ছে সেনাবাহিনীর প্রসঙ্গটা, আমি একটা অনিচ্ছা সত্য এসেছি জ্যাকবের আহমেদ, কারণ জ্যাকবের আহমেদ আমি কখনো আমি না করতে পারি না, হি সো ক্লোজ টু মাই হার্ট। আমি কখন আর ওই যেসব সাবজেক্ট গুলো অবতারণা করে ওগুলি অত্যন্ত স্পর্শকাতর হলেও গুরুত্বপূর্ণ মানুষের মনের কথা। কথাটা হচ্ছে থুতু উপরে দিলে নিজের গায়ে উপরে পড়ে, ছিটে পড়ে। আমি যদি সেনাবাহিনী ছিলাম, সেই সেনাবাহিনীর কথা বলতে আমার কষ্ট হয়, আমি ব্যথিত হই, তাও বলতে হবে, সত্যটা বলতে হবে। আপনি হজের কথা বলছেন যে সেনাবাহিনীর লোকজন হজ করেছে, অনেকে হজ করে, মানুষের হজ করে, হজটা করে মানুষ হাজি হতে চায়। এটা কিন্তু শুধু একজন ব্যক্তির ব্যাপারে না, আপনি সত্যি কথা বলেন, সবাই, আপনি ব্যবসায়িক কমিউনিটি বলেন, আমলা বলেন, সেনাবাহিনী বলেন, আপনার পলিটিশিয়ান, বিজনেস সবাই হজ করে। আমি আসলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি, আল্লাহ মাফ করুন আমার যদি ভুল হয়ে থাকে। আমরা জানি তারা দুর্নীতি করছে, আমরা জানি দেশ বিরোধী কাজ করছে, প্রতি বছর হজে যাচ্ছে কেউ কেউ, আর অহরত প্রতি বছর তো উমরা করছে, বছর দুবার উমরা করছে। তারপরে আমরা নিশ্চিত ভাবে জানি এটা গীবত বলে মনে করে, কারণ জাতীয় পর্যায়ের কথা বলছি, তারা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তো এটা যেটা আমি এটা উত্তর খুঁজে পাই না, আমার মনে একটাই উত্তর আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তাদের হচ্ছে ধর্ম সম্বন্ধে অজ্ঞতা। আল্লাহ তাআলা বলছে তুমি আমার মাফ চাইলে মাফ করে দিব, তুমি জেনে শুনে যদি দেওয়াশি অপকর্ম করো, গুনাহ করো, যে এই বলে আমি তোমাকে মাফ করে দেবো বারবার, তাহলে সেই গুনাহ মাফ হবে না। তো আমার মনে অজ্ঞতা, তারা মনে যতবার গুনাহ করবো ততবার মাফ চাইবো, মাফ করে দেবে। অথবা আমার মনে হয় হচ্ছে মানুষ দেখানো হজ, মানুষকে তাদের মুখোশটা তুলে ধরা যে আমি হজ, কিন্তু অন্তরে তারা হইতেছে মানুষ না, মানুষ তোমার হইতেছে, আমি বলতে চাই না, মানুষ তোমার হচ্ছে নর পশু। যাই হোক, এটা একটা কথা গেল। আর যে প্রশ্নটা আপনি বলেছেন, দেখেন আপনি বলেছেন আইটিভি বা একজন করিম ভুইয়ার কথা, ওর সাথে আমার খুব বেশি একটা হয়নি, কারণ ওরা আমি যখন বেরিয়েছে তার অনেক পরে ওরা আর্মিতে জয়েন করেছে, না তার আগে করেছে, কিন্তু আমার সাথে ইন্টারাকশন হয়নি, আর্মিতে জয়েন হয়নি। ও রিটায়ার করার পরে, এবং আমার মনে হয় চিফ থাকে বলে আমি একবার তার সাথে দেখা করেছিলাম, এবং দেখা করে আমার কিছু যেটা আমি করি আপনার মধ্যে আগেও শেয়ার করেছিলাম, জ্যাকব, আই মেড ইট এ পয়েন্ট টু কল অন এভরি সিঙ্গেল চিফ, প্রত্যেকটা চিফের সাথে আমি দেখা করি আমার মনে কিছু কথা বলার জন্য, আমার যেটা মনে হয় সর্বসাধারণ মানুষের মনের কথা। আমি ওনাকে এই কথাটা বলেছিলাম যে উই হ্যাভ গট এ গোল্ডেন অপরচুনিটি, যেটা মঈনকে পর্যন্ত বলেছিলাম, আমি সবাইকে বলেছিলাম যে এই সুযোগটা অপব্যবহার করেন না, কারণ আল্লাহ তাআলা সবাইকে সব জায়গায় বসায় না, আমাকে তো বসায় নেই, আপনাকে বসায় নেই, একটা পার্টিকুলার পারপাস নিয়ে বসায়। এবং এটা আপনার জনগণের প্রতি, দেশের যে পজিশনে আপনি আছেন, যে পজিশনে আছেন, মানুষের প্রতি, দেশের প্রতি আপনার যে একটা কর্তব্য, সেটা পালন করে চলে যান, যাতে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে। এমন কিছু কাজ করে যেটা পরবর্তীতে মানুষ আপনি ধিক্কার দেবে এবং দেশ ভরিতে জন্মে দেবে। টু বি ফ্র্যাঙ্ক, হি এগ্রি টু মাই পয়েন্ট, স্যার দোয়া করেন। দেখুন, এটা আমি সব চিপকে বলেছি এক্সেপ্ট ফর ওয়ান, জ্যাকব জানি একজন সাথে অন পারপাস দেখা করিনি, আমার দেখাবার ইচ্ছা হয়নি, সেটা হচ্ছে আজিজ জেনারেল। আমি কেন যেন মনে হয়েছে যে অপকর্মের কথা শুনেছি, আমি তাকে কখনো দেখি নাই,
একবার দেখেছেন করে কোনো একটা মিটিং এর মধ্যে আমাদের যে ডিসেম্বরে মার্চে যে একত্র মুক্তি দেখা তখন মধ্যে দেখা হয়েছিল। তো আমি ওয়ান পার্ট তার সাথে কলন করিনি, বাট আই থট এটা বৃথা তার সাথে দেখা করা, কারণ তার অস্থি মজ্জার মধ্যে দুর্নীতি, অস্থি মজ্জার মধ্যে দেশবিরোধী কাজ করে তার সাথে দেখা করে কালো না। ওই যে আল্লাহ বলে না, কোরআন শরীফ বলেছে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে, আমি তাকে কহ করে দিয়েছি, দিলের মধ্যে চোখের মধ্যে আবরণ দিয়েছি। আবার সেই প্রকৃতির লোক, কারণ সে শুধু একা না, উইথ ডিউ রেসপেক্ট তাকে বলছি, আপনি যেটা উচ্চারণ করছেন আগে, তার পরিবারের সবাই দুর্নীতির সাথে যুক্ত, তার সাথে দেখা করি। এখন যেটা বললাম, আর্মি চিফ একটা ইনস্টিটিউশন, এবং আর্মি চিফ উপরে ডিপেন্ড করে অনেকখানি, যদি সে 3 বছরের জন্য থাকে, আর্মিটা কিভাবে গড়ে উঠবে। আর তার কাছে অনেক ক্ষমতা থাকে, বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র সেনাবাহিনীতে অনেক থাকে ক্ষমতা, লিখিত চিঠির সাথে অলিখিত ভাবে থাকে। অন্য দেশে, উন্নত দেশে, সভ্য শিক্ষিত সমাজে যেখানে আছে, তাদের একটা গন্ডি ফেসে, গন্ডির বাইরে তারা যেতে পারে না। তারপরে দেখেন আপনার চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট স্টাফ আমেরিকা, আপনি জানেন ট্রাম্প যখন তার অনৈতিক কাজ করার জন্য ছিল কনস্টিটিউশন বাইরে, হি কেম আউট ইন দ্য ওপেন, এবং তিনি বলেছিলেন, যে আমরা সবাই জানি, ইট উইন্ট ভাইরাল, যে আমি দেশের কনস্টিটিউশন রক্ষা, দেশের ইন্টিগ্রিটি রক্ষার জন্য আমি, উই ক্যান নট টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য অফ দ্য কমান্ডিং, ইভেন ইফ হি ইজ দ্য কমান্ডিং চিফ, অ্যাজ লং এজ এটা যদি দেশের বিরোধী হয়, উই ক্যান নট, এন্ড হি ওয়াজ ভোট ডাউন। তো এইটা হচ্ছে ইনস্টিটিউশন, আর্মি একটা ইনস্টিটিউশন, আর্মি চিফ একটা ইনস্টিটিউশন। আইকিবির কথা বলবো না, সবার কথা বলবো আমি। আমার মনে হয়, আমার দুঃখ, এই জীবন সায়ন এসে পড়ছে, আজ পর্যন্ত, আজ অবধি আমার মনে পড়ে কোন আর্মি চিফ অফ স্টাফ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, আমার মনে হয়, এক্সেপ্ট ওয়ান, কারণ সে কোনো প্রেসিডেন্টের আন্ডারে ছিল না, সে নিজেই ক্ষমতায় ছিল, সেটা জেনারেল জিয়াউর রহমান। তার কাছে দেশ বলতে কোনো কাজ আমরা দেখিনি, করতে দেখিনি, তো আপনার সবাই আমার সাথে বলার দরকার নেই। বাকি এভরিওয়ান, উইথ ডিউ রেসপেক্ট, জেনারেল সফিউল্লাহ ফার্স্ট চিফ অফ স্টাফ, অনেক কথা বলতে হয়, আজকে বলতে হয় এই জন্য যে আমাদের সেনাবাহিনীকে যখন থেকে খাটো করে রাখা হয়েছিল, যে সেনাবাহিনী কাপড় চোপড় গোলা যখন কিছু নাই, আমরা ঠিক মতো বেতন ভাতা পেতাম, তখন সেনাবাহিনীকে নিগলেক্ট করে, আর্মস ডিক্লেয়ার করে রক্ষী বাহিনী গঠন করেছিলাম। রক্ষী বাহিনীতে তাদের টাকা পয়সা ছিল, তাদের পরিচ্ছদ, তাদের গানস, আর্মস, এমনকি আর্টিলারি গানস তাদের জন্য না ছিল, চেষ্টা ছিল একটা। তো সেই জন্য উনি দায়িত্ব পালন করেন, ওরা বলা উচিত ছিল তখন প্রেসিডেন্ট তাকে বলা উচিত ছিল। তো আমি জানি আপনি বলছেন প্রসঙ্গ ছাড়ি একটু যাচ্ছি, আইকিবির কাছে যাচ্ছি, তো আমি বলছি এই জন্য বললাম, এই জন্য অবতারণা করলাম এতগুলি কথা, শুধু আইকিবি না, কোন আর্মি চিফ স্টাফ তার সঠিক দায়িত্ব পালন আবার জানার মধ্যে, এক্সেপ্ট যেটা জেনারেল জিয়াউর রহমান, সবাই কিন্তু সেই দোষে দোষিত। কারণ আইকিবির কথা বলি, উনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন একটা অবৈধ সরকার ছিল, অবৈধ কাজ তারা করেছে। সেনাবাহিনীর জন্য হয়তো তোমার মানে ফ্রি চেক দেওয়া হয়েছিল, তোমরা যাইছো, শোনা যায় জেনারেল আইকিবির সময় অনেক উন্নতি হয়েছে দেশে। উন্নতি কি, অনেক ঘর বাড়ি করা হয়েছে, দালান কোঠা তৈরি হয়েছে, আর্মিতে তো খাবার দাবার ইমপ্রুভ করা হয়েছে, হয়তো মেয়েদি ভালো যাবে এটা সম্বন্ধে ব্রেড এন্ড বাটার জ্যাম দেওয়া হয়েছে। আমরা সাধারণত সব জায়গায়, আমরা পাকিস্তান গেছি, ইন্ডিয়া প্রতিবার আর্মিতে তাদের এমন কোন খাদ্য দেওয়া হয় যেটা তাদের জন্য মাঠে ময়দানে তাদের শক্তি বৃদ্ধি করে। উনি আমার মনে হয় বলে অনেকটা সৈনিকদের এবং খুশি করার জন্য, তাদের হয়তো বাহাবা পাওয়ার জন্য উনি সে ইংলিশ ব্রেকফাস্ট এরকম খাওয়া দাওয়া করেছেন। সেনাবাহিনী উন্নত দরকার, সত্যি কথা, কিন্তু কোন জিনিসটা কাজে লাগবে সেটি তো করা উচিত। তো ট্রেনিং এর দরকার, তার প্রফেশনাল বাড়ানোর দরকার, সেটা করা দরকার। তারপর দেখেন আমি বলি, প্রশ্ন উঠি, সেনাবাহিনী ঠিক আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে সম্পর্ক থাকতে পারে, সেনাবাহিনী তো আমাদের যেহেতু আমাদের এই কষ্ট অর্জিত পয়সা, কোন কাজে কোন দেশের থেকে আমাদের সম্পর্ক রাখলে, কোন দেশের থেকে সামরিক অস্ত্র আনলে আমাদের সুবিধা হয়, সেটা করা হয়নি। এই জন্য সে বলতে সরকার ইচ্ছে ছিল, ইস্যুটা আপনি জানেন। আমি জেনারেল সফিউল্লাহ একই কথা বলছিলাম, ওনার সঙ্গে 77 মানুষের দেখা হয়েছিল, একদিন পুরো সকাল থেকে রাস্তা থেকে বিনা তেমন কোনো সময় কাটিয়েছি। আমি তখন অনেকে চার্জ করেছিলাম, বলছে আজকে সেনাবাহিনী দেশের আপনি দায়ী, তুমি কেন এই কথা বলে? আমি বললাম এই জন্য, আমি যখন দূরবস্থায় দেশে অপসারণ ছিল, আপনার ডালিমি স্ত্রী প্রতি যখন হইতেছে অবমাননা করা হলো, ইউ শুড হ্যাভ গন টু দ্য প্রেসিডেন্ট, আপনি বলা উচিত ছিল আপনি প্রতিকার চাই, আপনি করেন নাই। কি বললো জানেন? বলছে যে আমার তো চাকরি থাকতো। ফাইন, আপনি চিফ হয়ে আর কি চাই আপনার? আপনি যখন রিজাইন করে চলে যেতেন, আমি মানি না, তাহলে আপনার নাম সংরক্ষণ রাখা তো আপনি করেননি কেন? ইউ শুড সেভ অ্যান এক্সাম্পল, প্রেসিডেন্ট পরবর্তী সময়টা ফলো করতো, এটা করেছে, জুনিয়র অফিস করেছে। আপনি একদম হচ্ছে কর্নেল জিয়াউদ্দিন, উনি আমার কমান্ডার ছিলেন, বাংলাদেশ তাকে দালাই লামা বলা হয়, পরে শিখদার সভাঘাটে পারে জয়েন করেছিলেন। উনি লিখেছেন 25 বছরে সেই গোলাম চুক্তি বিরুদ্ধে কথা বলে লিখেছিলেন হলিডেতে। ওই জন্য শেখ মুজিব তাকে দেশে ফিরে এসে তাকে বলছে তুমি এটা উইথড্র করো এবং ক্ষমা প্রার্থনা। উনি আমি করবো না, আপনি যখন দেশে ছিলেন তখন আমি আপনি ওয়েট করি নাই, তখন বলছে আমি রিজাইন করলাম, আই ডোন্ট ট্রাস্ট ইউ উইথ দিস আর্মি।
তো এক্সাম্পল তো আছে। তো আইটিভির কথা হচ্ছে চলে আসে, আপনার নাম বলছেন, আমি তার স্নেহ ভাষণ একদিকে, কারণ সে আমার সাথে খুবই ভালো পরিমাণ, কিন্তু সত্য তো বলতে হবে যে ইলেকশনটা করা হয়েছিল, ওয়াই ডিড ইউ গো এগেইনস্ট দ্য ইলেকশন? আর্মিকে সেখানে ব্যবহার করলেন কেন? আর্মিকে তো তার ডিউ রোল পালন করার জন্য তাই ব্যবহার করছিল। আমি জানি কিছু কিছু আর্মি অফ কয়েকজন, আমি নাম বলবো না, তাকে চিফ অফ স্টাফ করার জন্য টিপ করা হয়েছিল, কিন্তু সে রিফিউজ করছে, তারপরে তাকে বাদ দিয়ে পরে হলো আজিজকে চিফ অফ স্টাফ হলো। কোথাও না আছে। আমি যেটা বললাম এটা ইনস্টিটিউশন, আর্মি চিফ ইজ এন ইনস্টিটিউশন। সে আমার কথা হচ্ছে তুমি তো ভাই চিফ হয়ে গেছো, তোমার তো কিছু পাওয়ার নাই। একটা সোলজার অফিসারে একটা কি কাঙ্ক্ষা থাকে, আমি জীবনে আর্মি চিফ অথবা জেনারেল হবো। ইউ হ্যাভ বিন ব্লেসড উইথ দ্যাট বাই আল্লাহ। নাও তোমার এটা করছে, উদাহরণ সেটা করা উচিত ছিল, যেটা পরবর্তীতে বংশ পরম্পরা সারা জীবন মানুষ ফলো করে। হি ওয়াজ দ্য চিফ, যিনি স্ট্যান্ডটা নিয়েছিলেন। তো সেই জন্য আমি বলি উনি দোষিত, ওনাকে আপনি যেটা বলছেন নিশ্চয়ই ওনার হইতেছে এই জন্য। এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য আমরা অনেক কিছু করতে পারি। আপনি হজরতে বলছেন, ভালো ভালো বক্তৃতা দিচ্ছেন উনি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, দ্যাটস নট গুড এনাফ। একটা মানুষের আপনি জাজ করতে হলে আপনার তার দীর্ঘ 50 বছর ট্র্যাক রেকর্ড দেখতে হবে। একটা হোয়াট হ্যাজ হি ডান? একটা কাজ করছে, মেশিন রিডেবল পাসপোর্টের জন্য কানাডায় তার প্রবাসী ভাইকে এই কন্ট্রাক্টটা দেওয়ার জন্য ডিজি পাসপোর্ট ছিল জেনারেল মাসুদ রেজওয়ান, তাকে অফিসে ডেকে ভাইয়ের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেছে যে আমার ছোট ভাই কন্ট্রাক্টর জন্য যেটা দিয়েছে তাকে এটা দেওয়া হোক। আমি আপনাকে রিপোর্টটা সরাসরি পড়ে শোনাই। আইকেবি কানাডায় বসবাসকারী তার ছোট ভাই এবং মধ্যস্থতাকারী এক বিদেশি কোম্পানিকে বাংলাদেশের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর কন্ট্রাক্ট দিতে তখনকার ডিজি পাসপোর্ট জেনারেল মাসুদ রেজওয়ানকে চাপ দেয়, কিন্তু আইকেবির ছোট ভাইয়ের ওই বিদেশি কোম্পানির ক্রাইটেরিয়া মিট না করায়, লোয়েস্ট বিডার না হওয়ায় কন্ট্রাক্টটা দেয়া হয় না। সেনাপ্রধান আইকেবি পার্সোনালি জেনারেল মাসুদ রেজওয়ানকে তার অফিসে ডাকে এবং ইউ স্টুপিড সান অফ এ বিচ সম্বোধন করে বলেছে, give that company this contract, otherwise you'll be out from this office. একজন ব্যক্তি, ও বাই দ্য ওয়ে, পরবর্তীতে মাসুদ রেজওয়ানকে ওই পজিশন থেকে প্রত্যাহার করে এবং তাকে অন্য কোনো একটা জায়গায় পোস্টিং এর ব্যবস্থা করে, কিন্তু তার ভাই এই কন্ট্রাক্টটা পায়। এটাকে কি আপনি বলবেন যে crimes in moral turpitude, and after committing this crime, do you think this type of individual can hold on to the power as chief of army staff? কর্নেল মুদাসসির একটু সংক্ষেপ করে বলেন, আমি মেজর মেহেদী এবং এর কাছে যাব, ডক্টর মজুমদারের কাছে যাব। এটা তো কোন সুস্থ মানুষের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা উচিত না, অবশ্যই না। আপনি যেটা বলছেন অবশ্যই না, এটা তো অমার্জনীয় অপরাধ, এটা হতেই পারে না। অন্য কোন দেশে সাহসী করতে এই কাজ করার জন্য কোন চেষ্টা, এবং যদি সেটা জানেন যে তারপরে সে হয় নিজে পদত্যাগ করতে না, শাস্তিদণ্ড মেনে নিতে হতো। এটা সত্যি কথা, এটার মধ্যে কোনো মিথ্যা নেই, 100% ট্রু। আমি শুধু তাই বলবো না, আমি বলবো যে পরবর্তীতে আমি যেটা বলছিলাম, একটা লোক, ওই যে আপনি বললেন বাঙালি ভুলে যায়, আমরা তো বিস্মৃতি কবলে চলে যাই। বাংলাদেশের জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের, আপনি যেটা বললেন এরশাদ, আপনি কি না করেছে, বাংলাদেশের দুর্নীতিকে ইনস্টিটিউশনালাইজ করেছে আর কি, তার পার্সোনাল ব্যক্তিত্ব চরিত্রের কথা বাদই দিলাম, কিন্তু এগুলি করেছে, সে তো ইনস্টিটিউশন করেছে। তো তারপর তো মানুষ তাকে ভোট দিয়েছে এবং তাকে অনেক পার্টির লোকদেরকে আপনার এমপি বানিয়েছে। তো এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমি ভুলে যাই, এই জন্য আমাদের মধ্যে এই দুর্দশা। এটা আপনি জন্য 100% এর মধ্যে দ্বিমত করার কোনো অবকাশ নেই। ওকে, কর্নেল ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনি আইকেবি সম্পর্কে আপনার যদি কোনো স্মৃতিচারণ থাকে, অথবা আপনি যদি ওনাকে স্টাডি করে থাকেন, অথবা ব্যক্তি জীবনে আপনার সাথে কখনো ইন্টারাকশন হয়ে থাকে, আপনি এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি শুরুর আগে একটু কথা বলে নিতে চাই। মেজর মাহাদি যেমন আজ বললেন যে উনি দেশ ছাড়েছেন, আমিও 1982-তে দেশ থেকে পালিয়ে বেরিয়ে যাই। আমি জিয়া রহমানের সাথে তার পলিটিক্সে তো প্রথমে জড়িত ছিলাম। আমি ছাত্রদল যুব সংস্থার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। এর সাথে গভর্নমেন্ট আসার পরে আমাকে পালিয়ে যেতে হয় দেশ থেকে, মানে বেসিক্যালি এক কাপড় নিয়ে দেশ থেকে বেরিয়ে যায়। এনিওয়ে, সেটা অনেক দিনের আগের হিস্ট্রি, এবং গত 18 বছর আমি দেশে ঢুকতে পারিনি। আমার এগেনস্টে এই আপনাদের সকল শাসকের নিষেধাজ্ঞা ছিল। তো
তো আমি গত জানুয়ারিতে প্রথম বাংলাদেশে ঢুকি, তখন আমার নাম লিস্টের মধ্যে ছিল, আমাকে এয়ারপোর্টে থামতে হয়, বাট কোনো প্রবলেম করে নাই, যেহেতু নতুন সরকার আমার জন্য একটা অসুবিধা হয় নাই। এনিওয়ে, আমি মুদাসের ভাইয়ের একটা কথায় কিছুটা আশ্চর্য। আমি একজন সাধারণ বাংলাদেশি নাগরিক হিসেবে বলছি, এটা সত্যি। জিয়া রহমানকে আমি যেভাবে দেখেছি এবং মুদাসের ভাই যেটা বলেছেন অত্যন্ত সত্যি, কিন্তু আমি ভাবিনি যে তার পরবর্তীতে এতগুলো সেনা প্রধান আসছেন, তাদের মধ্যে কেউই, যেটা উনি বলছেন মেবি দ্যাট ইজ ভেরি ট্রু, যে সত্যি কোনো দেশপ্রেমিক না। এখন একজন নাগরিক হিসাবে আমরা কি আশা করি একটা আর্মির থেকে, অ্যাজ এ হোল আর্মি থেকে, বিশেষ করে আর্মি অফিসার থেকে? আমরা ধরেই নিই যে আর্মি হলো প্যাট্রিয়টিক আর্মি, মানে দেশকে ভালোবাসে, এবং আমরা ধরেই নিই যে তারা দেশের জন্য জীবন দিবে এবং দেশের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না। এটাই আমাদের জনগণের প্রত্যাশা আর্মির কাছে। কারণ তার কারণে কিন্তু আমরা ওই যে বললেন বাটার আর কি জ্যাম খাচ্ছে, প্রতিটা জিনিস, তাদের উর্দি, তাদের জুতা, তাদের এভরিথিং উই প্রোভাইড, জনগণ প্রোভাইড করে, তাদের ট্যাক্সের পয়সা প্রোভাইড করে। এটা খুব দুঃখজনক যখন মুদাসের মতো একটা লোকের কাছে আমার শুনতে হলো একটা জনগণ হিসাবে, যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এক্সেপ্ট জিয়া রহমান, নো ওয়ান ইজ 100% প্যাট্রিয়ট। তারা নানা রকম দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের অনেকটা কেনা গোলাম হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। আমরা এই আর্মিকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি। আমি জানি আমাদের সবাই জানেন আর্মিকে বাংলাদেশের লোক কত আপন ভাবে, কত শ্রদ্ধা করে। 7 নভেম্বর বলেন, প্রতিবার যখন আর্মি রাস্তায় আসছে মানুষ ফুল দিয়ে তাদেরকে আপ্যায়ন করেছে। তো সেই শ্রদ্ধা জায়গার থেকে আমি মনে করি যে বাংলাদেশ আর্মি হ্যাজ টু এক্সপ্লেইন দ্যাট টু দ্য পিপল, এবং এটা একটা সাংঘাতিক রকম রিফর্ম দরকার। বাংলাদেশ যেখানে অবস্থিত সেইখানে অনলি দুটা দেশের সাথেই বাংলাদেশের সামরিক যুদ্ধ হতে পারে, ডাইরেক্ট যুদ্ধ। এক হলো ভারত, আর এক হলো বার্মা বা মিয়ানমার। অন্য কারোর সাথে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জায়গাতে বাংলাদেশের আর্মি যদি ভারত আধিপত্যের ভিতরে যায়, এটা খুবই দুঃখজনক। ডক্টর মুজিব ভাই, আপনাকে আমি একটা জায়গায় একটু দেখি, আপনি এইমাত্র যে কথাটা বলছেন, আপনাকে একটা ছবি দেখাই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী SRK অ্যান্থনি, তার সাথে সেনাবাহিনীতে আগে ভারতকে যেভাবে ওলফল্যান্ড করা হয়েছিল, ঠিক আছে, ওখানে গিয়ে ওলফল্যান্ডে ফ্লাওয়ারল্যান্ড বানায় দিয়ে আসছে। আমি সে জায়গায় আসতেছি। আমি ব্যক্তিগত কোনোদিন আর্মিতে চাকরি করিনি, আমার বন্ধু বান্ধব চাকরি করেছে, বাট আমি আর্মির অনেকের সাথে ক্লোজ ছিলাম, যেমন শওকতের সাথে খুব ক্লোজ ছিলাম আমি। এখনকার আপনার উনি কর্নেল, উনির সাথে ক্লোজ, অনেকের সাথে ক্লোজ, আমার বন্ধু বান্ধব চাকরি করেছে আর্মিতে। তবে আর্মিকে যেভাবে দেখি, স্পেশালি আইটিবি সম্বন্ধে আমি যদিও জানি, এবং আমি যে তথ্য দিচ্ছি, আমি আর্মির ভিতরে কাজ করার তথ্য দিচ্ছি না, আমি বাইরে থেকে যদি দেখি, বাইরে থেকে তার সময় যদি জানি, ওনার সময় প্রথম জিয়া রহমান যেটা করেছিলেন যে ভারত হলো উলফ ব্যান্ড, এবং আমাদের সৈনিকরা শিখবে যে তাদের শত্রুটাকে, মূল শত্রুকে, সেইটাকে উনি চেঞ্জ করে দিয়ে ভারতকে বানিয়ে দিলেন ফ্লাওয়ার। ওনার আমাদের আর্মির মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিলেন যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের শত্রু না, ভারত থেকে আমাদের কোনো কিছু ইয়ে নেই, বরং আমরা ভারতের সাবমিশে করতে হবে। এবং সেই কালচারটা উনি শুরু করলেন। আমি শুনেছি উনি প্রথম আর্মির ড্রেস চেঞ্জ করে দিলেন, যেটা মোর ক্লোজ টু ভারতের ড্রেস। আমি শুনেছি উনি প্রথম আপনাদের আর্মি ট্রেনিং ইনস্টিটিউশনের মধ্যে ভারতীয় আর্মি এনে আপনাদের আর্মির অফিসারদের ট্রেনিং এর ব্যবস্থা করছেন। আমি শুনেছি উনি সবাইকে খুশি করে, যেটা আমাদের সাথে বললো, এই যে মাখন আর আপনার কি বলেন জ্যাম জিরে খাওয়াই সবাইকে হয়তো ইয়ে করেছেন। উনি আরেকটা জিনিস করেছেন যেটা খুবই দুঃখজনক। উনি ভারতে যে বলেছেন যে ভারতের 71-এ সেই 13 দিনের যুদ্ধে
যে ভূমিকা ভারতের স্যাক্রিফাইস, এটা বাংলাদেশের সমস্ত নাগরিক, সমস্ত স্কুলের চিলড্রেনদেরকে পড়ানো উচিত এবং এটা থাকতে হবে পাঠ্যবইতে। এবং ভারতে যে উনি যেভাবে ভারতের বিং আর্মি চিফ, ভারতের রাজনীতি নীতিবৃন্দ থেকে শুরু তাদের কাছে যেভাবে মাথা নত করে যেভাবে কম্প্রেস করেছেন, এটা খুবই দুঃখজনক। আর সবচেয়ে বড় কথা, একটু আগে যে মিল্টন বললেন তার ভাইয়ের ব্যাপারটা, এটা অত্যন্ত গরিব এবং দুর্নীতি, এটা সরাসরি দুর্নীতি। এরকম একটা লোক আর্মির প্রধান হবে এবং সেই আর্মিকে সে সুচারুভাবে গাইড করবে, এটা নেক্সট টু ইম্পসিবল, এটা হতে পারে না। এবং এই ধরনের লোককে যারা আর্মিতে রেখেছে এবং কন্টিনিউ করতে দিচ্ছে, আমি সেই সরকারকে আমি দোষ দিব যে তারা বেসিক্যালি এই দুর্নীতিবাজকেই মানে অ্যালাউ করেছে, কায়েম করেছে আর্মিকে আরো নষ্ট করার জন্য। তো ওভারঅল আপনার বলতে পারেন যে যারা রাজনীতি নীতিবৃন্দ, যারা অসামরিক সরকার যেটা, তারাও এই সামরিক বাহিনীকে দুর্নীতিগ্রস্ত করতে এনকারেজ করেছে। তবে সামরিক বাহিনী যারা তাদের ধর্মগ্রন্থ কোরআনকে শপথ করে বলে তারা দেশের কে রক্ষা করবে, দেশের প্যাট্রিয়ট হবে তারা, এবং সেই কারণে গরিব একটা দেশ বাংলাদেশ তাদেরকে শান শকতে রেখেছে। আমি মনে করি এই আর্মি অফিসাররা জনগণের সাথে বিট্রে করেছে এবং তারা বিট্রে করছে। চব্বিশে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা এজ এ জনগণ আশা করব এই আর্মিকে আমরা দেখতে চাই 100% patriot, not 99%. We want to see as a whole army, starting from the top to bottom, 100% patriot just for Bangladesh. Okay. যদি আমরা কায়েম না করতে পারি, আমাদের দেশের সার্বভৌমত্ব আলটিমেটলি থাকবে কিনা, স্বাধীনতা থাকবে কিনা, শুধু একটা ফ্ল্যাগ আর একটা ম্যাপে লাল রং থাকলেই যাতে দেশ স্বাধীন হয় তা না। আমি আশা করবো আপনারা যারা এখানে আর্মি আছেন, কিছু আমি এখানে কিন্তু ব্যক্তিগত কাউকে কিছু বলতেছি না, আমি সামগ্রিকভাবে আর্মিকে বলছি এবং এটা বলছি আমার নলেজ থেকে এবং আপনাদের কাছে শুনে। এটা দুঃখজনক, আমার কাছে কষ্ট হচ্ছে শুনে যে জিয়াউর রহমান ছাড়া একটা লোক আমরা পেলাম না যে সত্যিকার অর্থে 100% পেট্রিয়ট এবং দেশে প্রতিনিধিত্ব। ধন্যবাদ। ওকে, আমি মেজর মেহেদী এবার আপনার কাছে আসবো। আপনি অনেকক্ষণ কথা শুনেছেন, কর্নেল মুদাসসির সাহেব অত্যন্ত মূল্যবান কথা বলেছে, ডক্টর মুজিব অনেক মূল্যবান কথা বলেছে। ব্যক্তিগতভাবে আপনার কাছে আমি একটু জানতে চাইবো, আপনার চাকরি জীবনে জেনারেল ইকবাল করিম ভুইয়া, তার সাথে কোথাও কি আপনি ক্রস করেছেন, কাজ করেছেন, দেখা হয়েছে? জি, আমি ধন্যবাদ আপনাকে। এবং আমি আপনার কথার আগে আমার যে সিনিয়র স্যার আছেন, স্যার যেমন আমাকে বললেন যে আমি অনেক জুনিয়র অফিসার, সেই হিসাবে আমাদের প্রত্যেকটা অফিসার যারা আমরা থাকি, বিশেষ করে মিলিটারিতে আমরা যখন জয়েন করি, আমাদের একটা আইকন থাকে যে আমরা একজন জেনারেলকে দেখে চিন্তা করি যে আমি এরকম হব, লাইক দিস। এবং সেটা আমার জন্মলগ্ন থেকে, আমার পরিবার থেকে আমি এটা দেখেছি। সেটা হচ্ছে জিয়াউর রহমান, উনি ছিলেন আমাদের আইকন, উনি আমার মনের আইকন যে আমি এরকম হতে চাই, এরকম দেশপ্রেমিক, এরকম একজন কিছু হতে চাই। এটা ছিল হচ্ছে আমাদের ব্রত। এরপর যখন একটু থামেন, আপনার রোল মডেল ছিল এবং আইকন ছিল জিয়াউর রহমান, আপনার মনে কি এটাও স্বপ্ন ছিল যে আপনি একসময় আর্মি চিফ হবেন অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আপনি দেখতে পারেন? ডেফিনেটলি আমি কেন এটা দেখতে পারা বা ডিজায়ার করা ইজ নট এ ব্যাড থিং, ইটস এ ডিজায়ার। বাট আমি এখানে আপনাকে একটু কারেক্ট করব, আমি নিজেকে ততক্ষণ বলবো না যতক্ষণ আই এম নট প্রিপেয়ার্ড। ওকে, আবার আপনাকে আমি একটু থামিয়ে দিচ্ছি। আপনি যদি স্বপ্ন দেখে থাকেন জিয়া সাহেব আপনার আইকন এবং রোল মডেল, একদিন আপনি আপনার যোগ্যতা ভিত্তিক বিচারে আপনি সেনাবাহিনীর প্রধান হবেন এবং ভবিষ্যতে কোনদিন যদি সুযোগ থাকে আপনি সরকার প্রধান হবেন, এটা নরমাল। এবং বাংলাদেশের প্রত্যেকটা মেহেদী যারা জন্মেছে, যারা লেখাপড়া করেছে, যেই পরিবারে জন্মেছে, তাদের এই অধিকার আছে। কিন্তু আপনি কি মনে করেন পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশকে যেভাবে খোকলা করে দিচ্ছে, আপনার কি মনে হয় আপনার মতো মেহেদী বা আমার মতো জেকব বা মুদাসসির খানের মতো যোগ্য মানুষ অথবা ডক্টর মুজিবের মতো যোগ্য মানুষ বাংলাদেশে এর স্বপ্ন দেখার মতো কি আসলে কোনো স্পেস আছে? না, আমি আপনার সাথে এখানে একদমই দ্বিমত করবো। আমি স্বপ্ন ছাড়তে রাজি না। মানে আমি স্যারকে যে শুরুতেই বলেছিলাম যে আমি আপনার কথায় বলেছি আমি পলাতক না, আমি উইথড্রল, মিন্স আই এম ফাইটিং এন্ড আই উইল ফাইট টিল দ্য এন্ড, যতক্ষণ না যুদ্ধ শেষ হয়। এবং আমি জিতবো, এটা আমি কনফিডেন্ট। এবং আমি এই যে যুদ্ধ করছি, সেই যুদ্ধতে আমাদের যেখানে দুর্বলতা সেটা হচ্ছে আমরা সবাই স্ক্যাটার। এই যে আমি এখন এক দেশে, আপনি এক দেশে, আমরা একসাথে যুদ্ধ করতে পারছি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা ছাড়া আমি আর কোনো ব্যর্থতা দেখছি না। যখন আমরা সবাই একসাথে হতে পারবো,
কোনো শক্তি নাই বাংলাদেশকে ম্যাপ থেকে মুছে ফেলবে, যেটা মুছে ফেলবে। আমি আপনাকে আমার দিক থেকে কনফিডেন্স দিচ্ছি, আমাকে এখনো পর্যন্ত মুছতে পারে নাই, বহুবার চেষ্টা করেছে। এই গত সপ্তাহে আমার খাবারে বিষ মিশাই দিয়েছে, তারপরেও তো আমি মরি নাই। সো দে ক্যানট ডু ইট। ইটস ভেরি সিম্পল, মানে তারা ইচ্ছা করলেও হবে না, ইচ্ছা করলেই যে সবকিছু পাবে সেটা পারবে না। এখন আসি আপনার আজকের টপিক্সে, যেহেতু আপনি একজন স্পেসিফিক পার্সন নিয়ে আজকে টপিক্সটা সাজিয়েছেন। আমার এখানে ওই যে বললাম যে রোল মডেল, আমি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমার নাই, অ্যাবসলিউটলি নাই। যেহেতু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, বাট ডেফিনেটলি আমার এথিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এথিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যে পরিবার থেকে আসছি, বা যে আমার বাবা আমাকে বললেন যে তোমাকে গভর্নমেন্ট সার্ভিস করতে হবে, দ্যাটস ওয়াই ইউ জয়েন আর্মি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ওখানে পড়তে দিলেন না। উনি আমাকে বললেন তোমাকে আর্মিতে যেতে হবে। সেখান থেকে আমার যাত্রা শুরু। এবং এই যাত্রার শুরুতেই আমি কিছু ট্রেনিং এবং আমাদের বেসিক যে সকল ট্রেনিং হয় সেখানে আমি ওনাকে আমার এসআইএনটির কমান্ড্যান্ট হিসেবে পাই। এন্ড হি ওয়াজ দি ব্রুটাল জেনারেল বলতে পারেন। বিকজ আমরা এই ব্রুটাল জেনারেলকে আবার পছন্দ করি। কেন পছন্দ করি? বিকজ উই গেট দ্য বেস্ট ট্রেনিং আউট অফ দিস জেনারেলস। সো উনি আবার আমার আইকন হয়ে গেলেন, আমি ওনাকে আইকন হিসেবে দেখতাম। এবং এই আইকন ব্যক্তিকে দেখতে দেখতে উনি বাংলাদেশের ডক্ট্রিন লিখলেন। স্যার এটা আমার সাথে আরো একমত হবেন যে ডক্ট্রিন মানে হচ্ছে যে যুদ্ধের ট্যাকটিক্স, মানে আমরা আসলে আমার শত্রুকে আমি কিভাবে যুদ্ধ করবো, যেটা মুজিব ভাই বলতেছিলেন যে ফ্লাওয়ার, আপনি যেটা বললেন, এই ডক্ট্রিনটা ওনারই ড্রাফট করা। আবার উনি একজন সিম্পল একটা আর্মির প্রধান হওয়ার জন্য উনি বিসর্জন দিয়েছেন। এটা আমার দুঃখ, আমার ওনার প্রতি দুঃখ। এটা আমি ওনাকে ক্ষোভ জানাচ্ছি যে আমি যাকে আইকন হিসেবে পেয়েছিলাম তাকে আবার হারালাম। বিকজ উনি একটা আর্মি চিফ হওয়ার জন্য ওইটাকে আবার বিসর্জন দিলেন, যেটা ওনারই তৈরি করা ছিল। ওনার তৈরি করাটা এত টাফ ছিল যে আমাদের মতো সার্ভিসের অফিসারদেরকে আমাদের ওনার আন্ডারে সার্ভ করতে কষ্ট হতো। আমরা ছুটি পাইতাম না মিশনে, যে উনি আমাদের সকল ছুটি নিষেধ করে দিলেন যে না, সার্ভিস দিতে হবে, ওকে ডান। বাট আমরা এই সকল জিনিস মেনে নিলাম কারণ দেশের স্বার্থে। কিন্তু যখন দেখলাম যে উনি ইলেকশন মেকানিজম করতেছেন, সেটা একটা জিনিস যদি করলেনই, তারপরে আমি যে আপনাদের দুজনের কাছে যেটা শুনলাম, জিয়াউর রহমানকে আমরা যখন আইকন মানি, ডেফিনেটলি উনিও আইকন মানতেন, কারণ এটা তো প্রুভেন কেস, এটা তো আবার পরীক্ষা দিতে হবে না। সেটা তার জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রুভ করে দিয়ে গেছে, আর তো নতুন করে প্রুফ রেকর্ড দিতে হবে না। সেই রকম একটা মানুষের তাকে আমাদের একটা ক্যান্টনমেন্টের মধ্যে বাসা দেয়া হলো, যে বাসাটা তাকে একটা সম্মান। এটা বাসাটা কয় টাকার বাসা আমি সেইভাবে কখনো দেখি না। আমি দেখি যে এটা হচ্ছে, ইট ইজ এ প্রাইড, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট জেনারেল, বেস্ট আর্মি চিফ, বেস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এবং উনি দেশকে নিয়ে ভাবছিলেন। ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল 1 টাকার বা যে কোনো একটা মূল্যে দেখা একটা বাড়ি। যেই বাড়িটা ভাঙা হয় ওই দিনকে আমি ডাইরেক্টর মিলিটারি অপারেশনের রুমে বসা, আমি ওই দিনকে ওখানে অ্যাটাচ ছিলাম। আমি হচ্ছে টেকনিক্যাল, আমি বলেছি যে আমার আইটি ব্যাকগ্রাউন্ডের কারণে আমি সিসিটিভি ডিজাইন এবং ওইগুলো করি। একটা নিকৃষ্ট অফিসার, একজন স্টেশন কমান্ডার, যাকে আমি নিকৃষ্ট অফিসার এই জন্য বলবো যে তার এন্ডিংটাও নিকৃষ্ট হয়ে গেছে, অতএব ওটাও প্রুভেন কেস। উনি আমার অর্ডিনেন্সে, আমি নামগুলো না বলি। উনি বাসায় লাথি মারতেছেন, এটা মেসেজ আসতেছে, আমি ডিএমও অফিসে বসা, আমরা সব ইউনিফর্মে রেডি, বিকজ আমাদেরকে যে কোনো সময় যে কোনো অপারেশনের কাজে নামাতে হতে পারে। এবং সেই অফিসারটা বিকামিং ব্রিগেডিয়ার, এন্ড তার কেন? কারণ সে ওই বাসায় লাথি মেরে দরজা ভাঙতে পারে, এটা তার কোয়ালিফিকেশন। হোয়াট এ মানে অডাসিটি, যে এটা তার কোয়ালিফিকেশন হতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত নিলাম। এখন আসেন ইকবাল করিম প্রফেসরের কাছে আমরা কি এক্সপেক্ট করব? মেজর মাহাদি, আপনাকে আমি একটু কোশ্চেন করতে চাই। আপনি যখন ওখানে ছিলেন, বেগম জিয়ার বাসায় যারা ঢুকেছে তাদের ভিতরে একজন ছিল মেজর AKM আমিনুল হক। আমি আবার আপনাকে আগের দিনও বলেছি টক শোতে যে এক্স্যাক্টলি যে ইনফরমেশন আমি জানি না ওটা আমি রেফার করি না, আমি ওনার ব্যাপারটা জানি না। আমি যে অফিসারের নাম বলতেছি, দ্যাট টাইম হি ওয়াজ ঢাকা স্টেশন কমান্ডার। আমাদের প্রোটোকলে আছে ওই বাসাটা দেখভাল, মানে বাসাটার যে জায়গাটা অবস্থানটা ক্যান্টনমেন্টের মধ্যে, ক্যান্টনমেন্টের ভিতরে যে কোনো অবস্থান, বাড়ি ঘর, আরেকজন হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারের জুরিসডিকশন। সেই জুরিসডিকশন থেকে এই দুজন জুরিসডিকশন, কেন আমি এই কথাটা বলছি, ওই সময় আমার যে ডিএমও ছিলেন জেনারেল মাহফুজ স্যার, is a very educated, a very good general. He could not become a chief of army staff. সার্জারকে বললেন যার সাথে দেখা করেন এই আজিজের জন্য, যেন আজিজকে দেয়া হলো, তাকে দেয়া হলো। আমার দুঃখ এটা, কারণ আমি তাকে দেখে, তার হাত দিয়ে আমি বড় হয়েছি। তো আমি তাকে এখনো চেরিশ করি, এই জেনারেল মাহফুজ স্যারকে। ওনার মতো এডুকেটেড জেন্টলম্যান আমি এখনো পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, এই লোককে দেয়া হলো না প্রমোশন। দেখেন, এই দেয়া হলো কাকে? সন্ত্রাসী গ্রুপের লিডারকে। হ্যাঁ, এবং সে এসে সন্ত্রাসী করে গেছে। যাই হোক, ওগুলো আমি আজকের সাবজেক্ট না, যেহেতু ওইটাতে যাচ্ছি না। আমি ইকবাল করিম ভুঁইয়া স্যারের কাছে যেটা এক্সপেক্ট করলাম, ঠিক আছে, ওই দিনের ঘটনা মনে করেন রাজনৈতিক প্রেসারে বা যে কোনো ভাবে ঘটে গেল, কিন্তু এর পরে খুব ঘোষণা দিয়ে জাস্ট 2টা বছরের মধ্যে ওখানে একটা সিঙ্গাপুর সিটি বানানো হলো, ওই জায়গাটাকে ভেঙে বা অ্যাকোমোডেশন বানানো হলো। এবং শুরুতে
কত ধরনের আমাদের মতো অফিসারদেরকে বোকা বানানো হলো, বলা হলো যে ওই জায়গায় যে বাড়িগুলো হবে ওই ফ্ল্যাটগুলো দেওয়া হবে হচ্ছে বিডিআর যে সকল অফিসার মারা গেছে তাদেরকে। মানে মানে দেখেন আমাদেরকে পলিটিসাইজ করা হলো এবং সেটাকে উনি মেনে নিলেন। আমার কথা হচ্ছে উনি এখানে অপরাধী। কি কারণে অপরাধী? কারণ হচ্ছে উনার মতো ইন্টেলেকচুয়াল মানুষ আমি তো ওই মুহূর্তে আর কোনো জেনারেল দেখিনি। হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেলেকচুয়াল এন্ড দ্য বেস্ট জেনারেল। তো উনি এই ভুল করতে পারেন না, এটা আমি মানতে রাজি না। উনি না জেনে তো এগুলো করেন নাই, উনি জেনে শুনে করেছেন। তার মানে উনি কোনো কিছু স্যাক্রিফাইসের বিনিময় করেছেন। এটা হলো ওনার শুরু। এর পরের গুলো তো আমি খুব অবাক হচ্ছি, যতবার দেখি ততই অবাক হয়েছি। আমি এই জেনারেল আন্ডারে চাকরি করব, আমি তাদেরকে দেখে বড় হয়েছি, তারপরে তো একসময় চাকরি ছেড়ে দিলাম যে না আর না, বহুত হয়েছে, এনাফ ইজ এনাফ। তো এই জেনারেল তারপরে যে কাজগুলো করেছেন সেগুলো খুব মানে চিফ হওয়ার পরে ওইখানে তো যে বললাম যে সিঙ্গাপুর সিটি বানালেন। এখন আমার যেগুলো জানা আছে আমি শুধু সেই পয়েন্টগুলো ধরাই দিই। উনি ওনার যে বাড়িটা করেছেন সেই বাড়িটার ওই জায়গাটা অ্যালটমেন্ট হিসেবে মহাখালী ডিওএইচএস আর অ্যালটমেন্ট ছিল না, মানে ইট ওয়াজ ওভার, তার মানে অ্যালটমেন্ট দেওয়া শেষ। হঠাৎ করে ওই একটা জায়গায় ওনার বাড়ি তৈরি হলো। ওই বাড়িটাতে আমি যেতাম, কারণটা ছিল ওইখানে বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের অফিস, ডিজেল প্ল্যান্টের অফিসটাও ওই বাড়িতে উনি আবার ভাড়া দিয়েছেন, নিজের বাড়ি নিজে ভাড়া দিয়েছেন। এটা করাটা খুবই চিফ হিসাবে আমি মনে করি এটা কোনো ধরনের অফিসিয়াল প্রোটোকলে পড়ে না। স্যার হয়তো আমাকে আরো মানে এটাকে স্পেসিফিক বলতে পারবেন যে ধরনের কাজগুলো প্রোটোকলের মধ্যে আমাদের এটার জন্য এটাকে আমরা অপরাধ হিসেবেও দেখতে পারি। তারপরে ওই বিল্ডিংটা করার পিছনে যে লোকটাকে আমি নিজে চোখে দেখেছি, উনি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর একটা লোক। এই ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা ওই সমসাময়িক সময়ে বাংলাদেশ আর্মির যত কনস্ট্রাকশন হয় তার 80% কনস্ট্রাকশন এই একটা লোক পাইছে। সেই লোকটা দাঁড়ায় থেকে তার বাড়ি করছে, এটা আমার নিজে চোখে দেখা, যেটা আমি ওইটুকু বলবো। আমি যেটা দেখি নাই বা যেটা জানি না আমি আপনার কথা থেকে একটা তথ্য আপনাকে আমি দিই। ওনার নামে একটা প্লট ইস্যু হয়েছিল মিরপুর ডিওএইচএস এ, উনি ওইটাকে চেঞ্জ করে উনি এখানে নিলেন। এখন এই যে আমি যেটা বলেছি সেটা হচ্ছে মহাখালী ডিওএইচএস ওই সময় আর প্লট অ্যালটমেন্ট হবে না, কারণ এটা তো মহাখালী ডিওএইচএস ক্লোজড হয়ে গেছে। ক্লোজড হওয়ার পরে ওনার মনে হচ্ছে যে উনি মন চাইছে যে আমি এখানে একটা বাড়ি করবো, উনি ওইখানেই বাড়ি করেছেন। ওইটার সামনে পুকুরটাকে পছন্দ করে ওইটাকে পুকুরকে রিনোভেট করে উনি হাঁটার ব্যবস্থা করেছেন। এগুলো অনেকগুলো যে রিমাসে আমি অতগুলোতে যাচ্ছি না, আমি বলছি যে ওইটা আমি আমার যেটুকু মানে নলেজেবল এটা কি নলেজে আছে। উনি যে মিরপুরের ওই ডিওএইচএস এর জায়গা বাদ দিয়ে এখানে বাড়ি করলেন, উনি কি মিরপুরের ওই বাড়ির যা প্লটটা কি উনি ছেড়ে দিছিলেন? না ওইটা আমার জানা নাই, যেটা আমি জানি উনি ওটাও ছাড়েন না। আচ্ছা যাই হোক, এটা তো মানে যদি কখনো ইনভেস্টিগেশন হয় ডেফিনেটলি দিস উইল অল কাম আপ। বাট আমরা আজকের আলোচনায় যে জায়গাটায় যে সময়টা আলোচনা করছি সেখানেই ফেরত আসি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমি ওনাকে স্ট্রেচ করে লম্বা করে বদনাম করে মানে আমার নিজে ওই যে সারি শুরুতে আপনি বদনাম করছেন না, আমরা এখানে কেউ বদনাম করছি না, ওটা আমার গায়ে পড়বে। আই নো ইট। মেজর মাদে আমরা দুইজনে বললে আমরা কেউ শুনবো না। এখানে আমরা যে যা বলছি আমরা কেউ বদনাম করছি না, আমরা কেউ গিবট করছি না। ওনার কথাগুলো কি বলছি, আপনি যেটা বলতে পারবেন না আপনি বলবেন ভাই আমি জানি না। ঠিক আছে, আমি ওইটা বললাম যেটা মিরপুর ডিএসএস বিষয়টা আমি জানি না, তবে নোয়াখালী ডিএসএস যেটা জানি। আর পরবর্তী যেটা বললাম যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, আপনারা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং নামে দুদকে মামলা আছে, খোঁজ নিয়ে দেখতে পারেন। বিডিপিতে ম্যাক্সিমাম এই যে মানে দুর্নীতি, যেটা পানি উন্নয়ন বোর্ডে বলা হয় যে বালি ফেলানো, সেটাতে একটা বড় দুর্নীতির এবং এই লোকটার কোম্পানিটা তৈরি হয়েছে আওয়ামী লীগের যে কুষ্টিয়ার ছিলেন, নামটা ভুলে যাচ্ছি কি, ওনার পার্টনারশিপের কোম্পানি। সো এই ভদ্রলোকেরই কোম্পানি হিসেবে এটা পরিচিত। হ্যাঁ হানিফ সাহেবের, কারেক্ট, হানিফ সাহেবের 100% একটা কোম্পানি এই ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওনার বাড়ি করে দিয়েছে। এটা আমার চোখে দেখা, যেটা আমি দেখেছি সেটা আমি বললাম, দেখি আমি বলবো না, কারণ আমি তাকে মানে ওখানে দাঁড়ায় থেকে বিল্ডিং বানানোর জন্য দেখেছি। তো এই যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ইস্যুটা তুললাম, এটার মানেটা হচ্ছে হি ইজ বিন কম্প্রোমাইজড, হি ওয়াজ এ গুড জেনারেল। আর রিসেন্টলি যে আরেকটা খবর আসছে যেটা মুজিবুর ভাই উনি বলে ফেলেছেন, সেটা হচ্ছে উনি তো 3 থেকে 4 জন অফিসার, ইন্ডিয়ান অফিসারকে এমআইএসটি তে ওনার সমসাময়িক সময়ে উনি এমআইএসটি তে টিচার হিসেবে ইনক্লুড করেছেন, যেটা আমি মনে করি ইউনিফর্ম পার্সনের জন্য এটা একটা ভেরি বড় আঘাত, অনেক বড় আঘাত। কারণ এবং এইটা সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, এটা আমরা কিছুদিন আগে আন্দোলন করতে হয়েছে যে এটা এখনো যায় না, স্টিল দে আর সার্ভিং। মানে আফটার 5th আগস্ট আমরা 1 বছর পরও এটা নিয়ে আন্দোলন করতে হয়েছে যে এই অফিসারগুলো এখনো তারা ওই এমআইএসটি তে সার্ভিস করে কিভাবে। সো দিস ওয়াজ এ ভেরি মেজর মাহাদি, তারা তো এখনো আছে, তারা তো যায় না। যদি আমি রিসেন্ট ডেজের গত 1-2 মাসের খবরটা আমি জানি না। আমি তার আগ পর্যন্ত আমি যেহেতু ব্রিগেডিয়ার হাসিন স্যার ওনাদের সাথে একটা আন্দোলনের সাথে যুক্ত, ওই আন্দোলনের একটা মিটিং এ আমি এটা জানি যে এটা নিয়ে তারা কথা বলতেছেন স্যাররা, এবং এটাকে তারা চেষ্টা করেছেন যে এটাকে আরো অ্যাক্টিভলি
এটা যেন না থাকে, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা সেটা নিয়ে কথা, কিন্তু আমি এক্স্যাক্টলি লেটেস্ট খবরটা জানি না। সো এখন আসেন যে ওনাকে আমি একজন আইকন দেখলাম, উনি চিফ হলেন, উনি পরিবর্তন হয়ে গেলেন, ওনার আন্ডারে ইলেকশনের সময় তো ডেফিনেটলি 114 দিনের হরতালে আর্মির ভূমিকা কি ছিল সেটাও আমরা সবাই দেখেছি। এখন আসেন যে এই ভদ্রলোককে নিয়ে আমরা এখন কেন আলাপ করতেছি, এটা আলাপ করতেছি গত কয়েকদিন যাবত ওনার একটা ফেসবুকিং এ হোক আর বিভিন্ন জায়গায় প্রোটোকলে হোক তাকে হাইলাইট করা হচ্ছে দেশপ্রেমিক হিসাবে। তা উনি যদি দেশপ্রেমিক হয় তাহলে আমি কে? আমার তো দেশ ছাড়তে হয়েছে কেন? আমার সাথে তাহলে ওনার পার্থক্যটা কি হবে? মানে আমাকে দর্শকের কাছে আমার প্রশ্ন থাকলো, উনি যদি দেশপ্রেমিক হয় তাহলে আমি কে? তাহলে আমি অপরাধী, আমার নামে তো চাঁদাবাজির কেস হয়েছে, খুনের মামলা হয়েছে, আমাকে নিয়ে এত কিছু স্ট্রেস হয়েছে, তাহলে আমি হচ্ছে তারেক সিদ্দিকীর ন্যাশনাল আইডি কার্ডের ধরছিলাম, ধরার পরে ওনার নামে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কমপ্লেন করছিলাম, ওয়ার্ল্ড ব্যাংক তো প্রমাণ করে দিয়েছে যে উনি টাকা নিয়েছেন এবং ওই ন্যাশনাল আইডি কার্ডটা ক্রাফট করছেন। এবং আমি এই রিসেন্টলি আমি ডিজি কে যে চ্যালেঞ্জ করছি যে স্যার এই এখনো পর্যন্ত এই ডাটাবেস কি করে ইন্ডিয়ার হাতে কি করে দেওয়ার হয়, সেটার জন্য যদি উনি খেপে যেয়ে থাকেন, উনি যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন, তাহলে আমি যদি এত কিছু করতে পারি তাহলে ইকবাল করিম ভুইয়া কেন? আমাকে আমার প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে আমার সাথে তাহলে তুলনা করতে হবে। কারণ দেশপ্রেমে যদি আপনাকে বলেন আপনি কি করছেন, বললাম একটা লম্বা রেকর্ড দেখতে হবে যে তার সে কত কিছু কি করছে, সে কি বেনিফিট নিচ্ছে, আর আমি কি আসলে কি বেনিফিট নিয়েছি না আমি সাফারিং করতেছি, আমি এখনো পর্যন্ত স্বাধীনতা নিয়ে লাফালাফি করতেছি, উইথড্রল করে আসছি বলতেছি আবার যে মরতে যাবো। তাহলে আমি যদি তাই হই তাহলে উনি কি? ওনাকে বেনিফিশিয়ারি বানানো হচ্ছে, পয়সা খরচ করে লোকজনকে দিয়ে বলা এটাকে করানো হচ্ছে, এইটার বিরোধী আমি এতটুকু বিরোধী। আমার কোনো ব্যক্তিগত আক্রমণ ওনার স্যারের সাথে আমার নাই, সিনিয়র অফিসার সারা জীবন সিনিয়র, উনি সামনে থাকলে আমি এখনো সাবধান পজিশনে সালাম দিব, দ্যাটস মাই প্রোটোকল এন্ড দ্যাট আই উইল ডু। ওকে, আমাকে একটা কথা বলেন, রিসেন্টলি তাকে সোশ্যাল মিডিয়ায় ফেরেশতা বানানো হচ্ছে, একটা গ্রুপ তাকে মনে করে দ্যাট হি ইজ সামওয়ান লাইক গড সেন্ডেড অ্যাঞ্জেল, আর সাম পিপল আর ব্র্যান্ডিং হিম he is Iblis or he has a different name as Lucifer or Iblis, we are not gonna go anywhere. But ব্যক্তি জীবনে ওনাকে এই মুহূর্তে যে হাইলাইট করা হচ্ছে একজন বিশাল দেশপ্রেমিক, এবং উনি নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরকার পতনে উনি নাকি খুব ভূমিকা পালন করছে। আপনি রিসেন্টলি দেশ ত্যাগ করেছেন, দেশ থেকে বাইরে গেছেন, আপনি দেশে থাকাকালীন উনার অ্যাক্টিভিটিস আপনার কোনটা চোখে পড়েছে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছে? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। 5ই আগস্ট আমাদের আর রাওয়ার সামনে একটা মিছিল হয় এবং মিছিলের পরে আমরা পুলিশের সাথে এনকাউন্টার করে ছোট একটা ভিডিও বের হয়ে গেছে, এখানে দেখবে যে আমাকে পুলিশ আলাদা করে ডেকে নিয়ে যাচ্ছে, কারণ আমি একা পুলিশে দাঁড় করাই দিয়েছিলাম যে এখানে নড়বি না, জাহাঙ্গীর গেটের এই পাশে আসতে পারবা না। আমি এই পর্যন্ত থামাই দিয়ে এই যে এই কাজগুলো করতেছিলাম, এখানে আমাদের অনেক সিনিয়র জেনারেল জামিল দেহসান স্যার উনি একটা স্পিচ দিলেন এবং এটা শেষ করলেন। তো জামিল দেহসান স্যারের মতো যদি সিনিয়র এবং অত সিনিয়র লোকরা যদি মাঠে নেমে আসলে, উনি কোথায় ছিলেন? ওয়ার ইজ হি? কাউকে তো দেখি নাই আমি প্র্যাকটিক্যালি রাস্তায় ছিলাম, ভিডিও আছে আপনারা ক্লিপ দিয়ে আমি দেখাইতে পারবো। আমি তাকে দেখি নাই, আমি তাকে দেখেছি হচ্ছে বক্তব্যে, আমি তাকে দেখেছি কোথাও একটা কোনো পরবর্তী বক্তব্য, তাও ওই সময়ের না, সময় আমরা মাঠে ছিলাম। আমাকে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন যে আমি মাঠে তাকে দেখি নাই, আমি তাকে বলবো আমি মাঠে তাকে গুলি খেতে দেখি নাই। তো যে গুলি খেতে আসে নাই তার বক্তব্যকে আমি নিব না, আমি বক্তব্য মাঠেও ছিলাম, আমি এখন আপনার সামনে বক্তব্য দিচ্ছি, দুইটার সাথে আমি আপনাকে প্রমাণ দিতে পারতেছি। উনি যদি এরকম কিছু প্রমাণ দিতে পারে আমি মেনে নেব। ওকে, ছিলেন না। ওকে মেজর মাহাদি, আমি আপনার কাছে আবার ব্যাক করব, আমি কর্নেল মুদাসসির আপনার কাছে যাব। আপনি বাংলাদেশ আর্মির লোকজনদেরকে প্লট দেওয়া হয়, এটা আপনি জানেন। আমি বলেছি যে মেশিন রিডেবল পাসপোর্টের ক্ষেত্রে ওনার দুর্নীতি, ওনার ভাইয়ের দুর্নীতি এবং ডিজি পাসপোর্ট তাকে কিভাবে তার পজিশন থেকে সরানো হয়েছে। এখন দ্বিতীয় একটা কাজ উনি করেছেন, দ্বিতীয় কাজটা করেছেন উনি, ওনার নামে একটা প্লট, 5 কাঠার একটা প্লট অ্যালট করা হয়েছিল মিরপুর ক্যান্টনমেন্টে, কিন্তু পরবর্তীতে আর্মি চিফ হওয়ার পরে উনি মনে করলেন আমি মিরপুরে যাব না, আমি মহাখালী নিউ ডিওএইচএস আসবো। উনি এসে পুকুর ভরাট করলেন এবং উনি যে প্লটটা ওনার নামে করালেন ওটা 5 কাঠা না, ওটা হচ্ছে 5.75 কাঠা, অর্থাৎ 6.5 কাঠার, অলমোস্ট 6 কাঠার একটা প্লট উনি অ্যালট করালেন। এবং ওখানে ওই একটা পুকুর ছিল, এটাকে ভরাট করালেন ইঞ্জিনিয়ারিং ইন চিফ, যাকে চোরা কাদের নামে সবাই চিনে, সেও জেনারেল ছিল, ইঞ্জিনিয়ার করে তাকে দিয়ে করাইছে। এখন একজন ব্যক্তি শুধু এভাবে না, বিভিন্ন ভাবে
ব্যক্তি স্বার্থে নিজেকে সেল করেছে, ব্যক্তি স্বার্থে সেল করেছে। এখন এই ব্যক্তি হঠাৎ করে লাইমলাইটে আসা শুরু করেছে। মার্কেটে একটা রিউমার আছে, আমি রিউমারের জন্য বলবো, যদিও আমি ইনসাইড থেকে ডিফারেন্ট একটা খবর এসছে যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনার নাকি মগজ আর কাজ করতেছে না, তো উনার কাছে একজন যোগ্য দেশপ্রেমিককে বসানো হবে, এটার জন্য রিহার্সাল হচ্ছে ইকবাল করিম ভুঁইয়া। এবার এটা নিয়ে আমার বিডিআর কমিশনের যে স্টেটমেন্টটা, যেটার জন্য আমি 2 সপ্তাহ আগে দৌড়ে উপরে আছি, সেটা জেনারেল জাহাঙ্গীর ব্যাপারে একটু বলে দিলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। ওকে, ঠিক আছে। তো কর্নেল মোদাসসির, এখন জেনারেল ওয়াকার পুশ করছে ইকবাল করিম ভুঁইয়াকে যেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে বসানো হয়। বাই দ্য ওয়ে, আমি আবার বলে রাখি, জেনারেল জাহাঙ্গীর ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টেড না। জেনারেল জাহাঙ্গীর ওয়াজ বিং অ্যাপয়েন্টেড বাই জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হাত এখানে ছিল না। তো এখন ইকবাল করিম ভুঁইয়া সম্পর্কে আপনি এই দুইটা দিক আপনি শুনলেন, একটা মেশিন রিডেবল পাসপোর্ট, আর একটা হচ্ছে তার প্লট, এবং আরো একটা কথা, বেগম জিয়াকে যখন বাড়ির থেকে ওখান থেকে সরানো হয়, ওনারই ব্যাচমেট জেনারেল মুবিন তখন সেনাপ্রধান। আর আরো একটা কথা, স্টেশন কমান্ডার এবং অন্যান্য অফিসার ওখানে বেগম জিয়ার বাসায় যারা ঢুকেছিলেন, প্রত্যেকটা নাম আমার কাছে আছে, আমি এক্স্যাক্টলি জানি কে কে ঢুকেছেন, এবং তারা পিছন থেকে অর্ডারের পিছনে জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং জেনারেল মুবিনের হাত ছিল সরাসরি, এবং এরা দুজন দে আর ইন টাচ উইথ তারেক সিদ্দিকী, এন্ড তারেক সিদ্দিকীর ইনভলভমেন্ট থাকার অর্থ হচ্ছে হাসিনা সরাসরি তাদের সাথে ইনভলভ ছিল। এখন এই ইকবাল করিম ভুঁইয়াকে রিপ্লেস করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের এই পজিশনে, এর জন্য এখন মার্কেটিং করা হচ্ছে। এটার উপরে যদি আপনি কিছু বলেন কর্নেল মোদাসসির। একটা জিনিস হচ্ছে, এই যে আপনি যে দুর্নীতি কথাগুলো বললেন, আমার কাছে খুব ট্রিফলিং ম্যাটার মনে হয় আর কি। একটা প্লট নিয়ে গেছে, এটা দুর্নীতি। একটা আর্মি চিফ স্টাফ, একটা ইনস্টিটিউশন বলা হয়, ওই যে আমার বাবা বহুদিন আগে, আমি বলছিলাম আর্লি 60s, এন্টি কারাপশন চাকরি করতেন। তো ওনার অফিসে আমি গিয়েছিলাম, গিয়েতে দেয়ালের মধ্যে লেখা ছিল একটা বড় করে নোটিশ। আপনি বোধহয় আপনার বাবার সাথে আমাকে বলেছিলাম, আমি একটু গর্বের সহকারে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, বাংলাদেশিতে একজন সৎ পুলিশ অফিসার ছিল সেটা আমার বাবা। সেই রক্ত আমার মধ্যে ধাবিত, আমি একটু গর্ববোধ করি। তো বাবার অফিসে লেখা ছিল, তখন আমি খুব ছোট, ক্লাস 6-এ পড়ি। তো লেখা ছিল বড় করে, রুই কাতলা বা চুনাপুটি দংশন অপরাধ করিলেও দুর্নীতি দমন বিভাগ কাউকে রেহাই দেয় না। আমার এখনো কথার মনে আছে। তো বাবা আমাকে ব্যাখ্যা করেছিলেন, ওনার ব্যাখ্যাটা ছিল যে দুর্নীতি সেটা ছোট হোক বড় হোক, যে দুর্নীতি করে ছোট সে বড় করতে পারে, ওইখানে তাকে প্রতিরোধ করা উচিত, বন্ধ করে। আমরা ভাবতে পারি বাংলাদেশি প্লট এক জায়গা থেকে একদিন জোর করে প্লট নেওয়া, এর সাথে আগে আপনি তো প্রাইভেট আমি বলেছিলাম, আমাদের কোনো একজন অফিসার সে এর সাথে যুক্ত ছিলেন। একজন আমরা একটা প্লট দেওয়া হয়েছিল গুলশানে, হয়তো মেহেদি আমি নাম বলবো না। সেই প্লটটা ওই ভদ্রলোক, আমরা সিনিয়র সচিব ছিলেন, উনি হঠাৎ করে ইন্তেকাল করে ওনার জায়গায় ওই প্লটটা এরশাদকে নিয়ে উনি বন্টন করিয়েছিলেন, এবং সেটা পরবর্তীতে বাড়িয়েছেন, এবং শোনা যায় লোককে সেই প্লটটা মানুষ যে তৈরি করেছিলেন প্রাসাদ তুল্য, সেটা একটা কন্ট্রাক্টর করে দিয়েছেন বিনা পয়সা। তো এগুলো ট্রিফলিং ম্যাটার হতে পারে, বাট ইট রিফ্লেক্টস অন দ্য ক্যারেক্টার অফ এন ইন্ডিভিজুয়াল। এবং যেখানে আর্মি চিফ যেখানে এটার সাথে জড়িত, সেটাকে ছোট করে দেখা কোনো উপায় নেই। এখন মেহেদি বলছে, আমি যতটুকু জানি, যদি তার সাথে আমার আমি বলছি, আমি অনেক আগে আমি বহিষ্কৃত হয়েছি সেনাবাহিনী থেকে। তো আমি শুনেছি যেটা ও ক্যাডেট কলেজে পড়তো, আমি ক্যাডেট কলেজে, আমি জেনারেল কলেজ ফার্স্ট ব্যাচে, ও আমার জুনিয়র, সে ফুলঝাড় ক্যাডেট কলেজ। শুনেছি সে ভালো অফিসার ছিল, মেহেদি তার সাথে কাজ করেছে, মেহেদি ভালো জানে, আমি অন্যদের কাছে শুনেছি। বাট দেন করাপশন শুধু ম্যাটেরিয়াল করাপশন না, যেটা আমি বলতে চাচ্ছি আপনি, খালি আমি জমে নিলাম টাকা, সেটা করাপশন। A person of the level of chief of the army staff, তার লেভেলে ওই ছোট করাপশনটা রিফ্লেক্ট করে, কিন্তু হি হ্যাজ দ্য এবিলিটি স্কোপ টু ডু ইন্টেলেকচুয়াল করাপশন, পলিটিক্যাল করাপশন, যেটা আনফরচুনেটলি আমাদের দেশে আর্মিরা করেছে, আর্মি নেভি এয়ারফোর্স করেছে। তার একটা ডিসিশন পুরো শুধু আর্মিকে বা নেভি এয়ারফোর্স এফেক্ট করে না, পুরো দেশকে এফেক্ট করে। তো সেইখানে করে কি করেছে সেটা হচ্ছে পলিটিক্যাল সাইড, আমি যেটা বলি।
এই যে ভারতের হয়ে কাজ করা, ভারতের সাথে হাত মিলানো, এটা হচ্ছে মস্ত বড় অপরাধ। এই প্লট বিক্রি আর তো হচ্ছে দালান করা, এটার সাথে অপরাধী কিছু না। এটা আপনার দেশ থেকে পুরো দেশ বিক্রি করে, দেশ থেকে বিক্রি করে দিলেন। দ্যাট ইজ ওয়াই দে শুড হ্যাভ স্টেপড ইন। দ্যাট ইজ ওয়াই ইসে আপনার চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট স্টাফ ইউএসএ তে তার স্টেপ ইন করেছে। আমি সেটাকে বড় অপরাধ হিসেবে দেখি। আপনি ইলেকশনে যেটা করতে দিলেন, দ্যাটস ওয়াই ইউ শুড স্টেপ ইন। আপনার রিজাইন করা উচিত ছিল তখন, যে আমি এই ইলেকশনে থাকবো না। যেটা আমি বলি ফেলি, মাহাদি কথা বলে, মাহফুজের কথা তুমি যে বলে, মাহফুজ ওয়াজ মাই স্টুডেন্ট। আমি ফার্স্ট লং কোর্স ফিট লংসে কাম করছিলাম। আজকে আমি বলি, ও আমাকে দুটোই বলে নাই, বলার জন্য তোমার আমি বলি, আছে আর্মি অফিসারের মধ্যে ভালো লোক আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মাহফুজ আমাকে এর আগে বলেছিল ও যে আমি খুব নম্র, অল্প কথা বলি, বাট হি ওয়াজ মাই স্টুডেন্ট, আই নো হিম, সে কিরকম অফিসার ছিল। তো আমি জিজ্ঞেস, তো তুমি জানো সে তো পিএসসি ছিল, আর্ম ফোর্সেস ডিভিশনে, এবং তাকে মধ্যে ইন্ডিকেশন দিয়েছিল হাসিনা যে তাকে চিফ করা হবে। আমি একসময় তার সাথে মাঝে কথা বলতো, ও আমাকে বলতো স্যার আমার সাথে একটু আসেন, যেটা স্টুডেন্ট টিচার সম্পর্ক ছিল, আমি যেতাম। বলতে চাই না, জোর করে জিজ্ঞেস করেছিলাম যে তোমার হোয়াট এভার ইউর পলিটিক্স। স্যার জানি না, তবে দোয়া করেন, মানে হি গেভ দ্য ইন্ডিকেশন। পরে যখন সেটা হলো না, তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, মাহফুজ হোয়াট ওয়েন্ট রং, তোমাকে চেঞ্জ করা হলো কেন? বলছে কাউকে বলিনি, আপনাকে বলি। ওকে ইন্ডিকেশন দিল ইলেকশনটা তার হয়ে করতে হবে, and he gave the indication back, I'm sorry, I cannot use the army for that. And ওটাই কাল হলো, তাকে বদলিয়ে তখন আজিজ নামের একটা লোককে নিয়ে আসলে, সন্ত্রাসী চিফকে নিয়ে আসলেন। তো যাই হোক, আমি বললাম, তারপর আমি মুদাসসির, আমি একটা রিলেভেন্ট কোশ্চেন আপনাকে না করে পারছি না। জি, আচ্ছা, জনাব মাহফুজ যদি ওই সময় হাসিনাকে বলতেন যে ঠিক আছে ম্যাডাম, আমি আপনার ইলেকশনটা পার করে দেব, এবং সে যদি তখন আর্মি চিফ হতো, হওয়ার পরে যদি ডিসওবে করতো, এটা কি বিট্রেয়াল হতো? এটা কি ইনসাবঅর্ডিনেশন হতো? এটা কি মোরালি আপনি কি মনে করেন রং কিছু করা হতো? এটা তো রং হবেই না। আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি যখন ইনস্ট্রাক্টর ছিলাম মিলিটারি একাডেমিতে, প্রতিদিন রাতে, এটা আপসিং বলে সেটা সাথে কি যুক্ত বলছে, প্রতিদিন রাতে সমস্ত ক্যাডেটকে আমি প্রতিদিন রাত, এভরি সিঙ্গেল নাইট ডিনার পরে অডিটোরিয়ামে নিয়ে আসতাম। আমি একই দিন একটা সাবজেক্টে তাদেরকে লেকচার দিতাম মোটিভেট করার জন্য, বিভিন্ন সাবজেক্টের পরে। উদ্দেশ্য ছিল এইটা যে তোমরা আজকে যে একাডেমিতে যে আমরা আদর্শ কথাগুলি বলছি, তোমরা যখন ফিরে যাবে, যখন কমিশন অফিস হিসেবে ইউনিটে যখন যাবে, এই আদর্শ আবহাওয়া তোমরা নাও পেতে পারো। সো হোয়াট ইউ শুড ডু, এই যে মৌলিক কথা বলো। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হইচই হয়েছিল। আই ওয়াজ অ্যাবাউট টু বি থ্রোন আউট। জেনারেল জিয়া যদি ক্ষমতায় না থাকতেন, আমাকে তখন বের করে, উনি যদি তখন ডেপুটি চিফ না থাকতেন, তখন তো চিফ হননি। আই এম টকিং অ্যাবাউট 79। সাবজেক্টটা ছিল disobedience to lawful command is an offense. Obedience to unlawful command is a criminal offense. You get my point? Yes, I do. Disobedience to lawful command is an offense. Lawful command. But obedience to unlawful command is a criminal offense. তো ও যদি সেই কথা মনে রেখে, আপনি তো ল ফার্ম চালান, সেই কথা মনে রেখে শুধু বলতে আছে ঠিক আছে মেনে নিলাম, বৃহত্তর সত্ত্বে আমি মেনে নিলাম, কথা বললাম, মিথ্যা কথা বল কিছু আসে না, তারপরে গিয়ে শুধু এটা বিরোধিতা করতো, ডেফিনেটলি কোনো অপারেশন। শুনে না, একটা কথা আছে, একটা ফানি কথা আছে, victory does not prove which side is right, because victory is written by the victorious. যারা হইতেছে ল্যাঙ্গুয়েজটা, তাদের ইতিহাস লেখে না। সুতরাং এভরিথিং তৈরি হয় ভিক্টরির উপরে। এবং মাহফুজ, আমি কি যতটুকু জানি, ও তো চাকরি করেছে, আমার ছাত্র ছিল মাহফুজ, মেয়েদের চাকরি করছে। আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ আ সেলেবল আইটেম। আমি প্রাউডলি বলতে পারি হি ওয়াজ নট আ সেলেবল আইটেম। স্যারের সাথে আমার লাস্ট চাকরি, এবং স্যারই আমাকে বাঁচিয়েছিলেন। মানে আমি এই যে রিটায়ারমেন্ট লাইফটা পেয়েছি, আদারওয়াইজ তো আমি জেল ঢুকে যেতাম কোথাও। স্যার আমাকে সেভ করেছেন। তো স্যার যখন সেভ করেছেন, ওই সমসাময়িকার একটা ঘটনা বলি আপনি স্যার, এটা খুব আমাদের সবারই জানা উচিত। গতকালকে এটা নিয়ে কথা হচ্ছে। মেজর জিয়া নামে একটা অফিসারকে কমপ্লিটলি প্লট করা হয়েছিল যে সে কু করেছে, এবং এই যে কু করেছে এটাতেও স্যার ডিনাই করেছিলেন। কারণ এই কুয়ের প্লটটা 11 ডিভিশন থেকে করা হয়েছিল। আমি তখন ওখানকার ড্যাডোস, আমি স্যার হচ্ছে জিওসি। স্যার চলে গেলেন ছুটিতে। একজন ব্রিগেডিয়ার জেনারেল সাকিব স্যার, হু ওয়াজ অ্যাকচুয়ালি মেন্টালি সিক, তাকে দিয়ে এটা করানো হলো প্লটটা। মানে আমি আপনাকে উদাহরণটা দিলাম, স্যার হাউ হি অ্যাভয়েডেড দি নাম্বার অফ টাইমস দিস আনলফুল কমান্ড। স্যার হি ইজ এ প্রপার জেন্টলম্যান, বাট হ্যাঁ ডেফিনেটলি স্যার হয়তো ওই যুদ্ধে যান নাই, যে যুদ্ধটা ধরেন আমি এখন করতেছি, কিন্তু মানে হি ডিনাইড। So he has number of good things. আমি একটু শেষ করে দিই, দেখো আমার কথাটা। Thank you for that. You are right.
আর একটা যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা মানুষকে জাজ করতে হলে তার দীর্ঘ জীবনে তার কর্মকাণ্ডকে আপনার যাচাই বাছাই করে বলতে হবে। একদিনের ঘটনা, একদিনের মিষ্টি কথা ভালোভাবে তাকে যাচাই করা উচিত না। তো আনফর্চুনেটলি আমি বললাম আমরা হয়তো বিস্তৃত জগতে তুলে যা বাঙালি জাতি সেটা মনে প্রমাণ। আরেকটা হচ্ছে আমি আহ, মুজিব ভাইয়ের কথাতে চলে আসি। দেখেন আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ড সেনাবাহিনীতে ছিলাম বলে বলছি না, আমি একটু মুক্তিযুদ্ধ করার সৌভাগ্য হয়েছিল, তো সেই সুবাদে বলছি আমি, এবং স্বাধীনতা জন্ম লগ্ন থেকে বাংলাদেশকে দেখে আসি। সেটা হচ্ছে আপনি বলেছেন বাংলাদেশের আর্মি যুদ্ধ করতে হলে শুধু বার্মা এবং ইন্ডিয়াকে যুদ্ধ করতে হয়, ফাইন, হতে পারে সেটা। কখন কোন কোন যুদ্ধ করতে আজকে এটা না, কারণ আজকাল তো ওয়ারফেয়ার ইজ এ ডিফিকাল্ট প্রপোজিশন। আজকে শুধু আপনার পায়ে হেঁটে গাড়ি নিয়ে যুদ্ধ করা যায়, এখন তো স্পেসে চলে গেছে ওয়ার, দুদিন পর হয়তো মানুষ ইনভলভ এক্সকিউজ মি। আর্ম ফোর্সেস থাকাটা হচ্ছে দুটা কারণ আমি বলি, আজকে আপনি এতদিন পরে বলতেছি আর্ম ফোর্সেস দুটা। একটা হচ্ছে অনেকে বলে পলিটিশিয়ানরা কিন্তু অনেকে বলে আর বাংলাদেশ আর্মি কি করবে, এটা বসে বসে এটা খাওয়াচ্ছি এদেরকে, কোনো কাজে বসে নো। আর্ম ফোর্সেস ছোট হোক বড় হোক, ইট ওয়ার্কস এজ এ ডেটারেন্ট। আপনার যদি কিছুই না থাকে দে ক্যান ওয়াক ইন এনি টাইম এনি ফোর্স। আপনি আর্ম ফোর্স একটা প্রতীক। হ্যাঁ, আমি এইটার সাথে আপনাদের একমত মুজিব সাহেব, মুজিব ভাই, সেটা হচ্ছে আমাদের এই হিউজ আর্মি থাকার, আর্ম ফোর্স থাকার কোনো প্রয়োজন নেই, and we cannot afford it and it cannot be justified also। যেটা আমি লিখিতভাবে বলছি, আমি একটা ভিডিও করেছি, কয়েকটা আমি আলোচনার সময় অংশগ্রহণ করেছিলাম। আমাদের যেটা দরকার, জাকর সাথে আলোচনা আমি এই কথাটা বলেছি, যাকে ভিডিও বলেছি, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং স্ট্রং প্রফেশনাল আর্মি থাকলে আর্ম ফোর্সে, বাট দেন every single able body should be trained to pick up arms in case of need। পুরা দেশ যদি হস্ত নিয়ে দাঁড়াতে পারে, তাহলে আমাদের শুধু তারা চিন্তা করবে টুয়াইস, যে এই তো শুধু ছোট্ট আর্মি না, পুরা দেশ আমাদের যুদ্ধ করবে, and we have the capability, আমরা যুদ্ধ করে 71। তো সেই জন্য আমি মনে করি যে আমরা শুধু বার্মা আর ইন্ডিয়ার কথা চিন্তা করলে মানে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে আর্মি তো আজকে শুধু আপনার যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যবহার হয় না, ইটস আ ট্রেন ডিসিপ্লিন ফোর্স। এটা যে কোনো কাজে, মানুষের জনকল্যাণের কাজে ব্যবহার। সেই জন্য আর্ম ফোর্সের ওয়েলফেয়ার প্রফেশন আর্মি, দুনিয়াতে অনেক ছোট আর্মি আছে। আপনি আপনি জানেন সুইজারল্যান্ডে আছে, ইসরায়েল স্ট্যান্ডিং ওয়াজ ভেরি স্মল, সিঙ্গাপুরে আর্ম ফোর্স ভেরি স্ট্রং, ভেরি স্মল, বাট দেন দ্য হোল নেশন ইজ প্রিপেয়ার্ড টু টেক আপ দ্য মার্চ। আরেকটা জিনিস হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মেহেদী হয়তো আর ভালো যাবে, দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু আমার কিছু যোগাযোগ, সেটা হচ্ছে এই দেশের আর্মি আমাদের সিংহভাগ এখনো সর্বস্তরে, উপরে কিছু ছাড়া, এই দেশে মানুষ ভালোবাসে এবং তারা দেশকে ভালোবাসে, তারা দেশপ্রেমী। আপনি কি মনে করেন তার অন্তর্জালা হয় না, যে ইলেকশনে তারা পার্টিসিপেট করেছে একটা সরকারকে, অবৈধ সরকারকে রক্ষা করার জন্য? হয়। ওই যে কমান্ডের ব্যাপারটা করার জন্য তো একটা চেইন অফ কমান্ড আছে, কমান্ডের বাদ দিতে পারে। একটা সিপাহি কি করবে বলেন, একটা ক্যাপ্টেন লেফটেন্যান্ট কি করবে? তো তাকে বিনা করতে কোর্ট প্রসঙ্গে বাড়ি বাড়ি শুধু চাকরি যাবে না, তার কোর্ট প্রসঙ্গে তার শাস্তি হতে পারে। তো সেই যে সাহসটা কদিনের বুকে আছে, আমি মানবো না অবৈধ হুকুম, দরকার হলে আমার চাকরি চলে জেল হবে, এটা তো খুব কম। এটা এটা হচ্ছে মহামানবের কথা। তো সেই জন্য আমি বললাম, আমি বলতে চাই এটা, আমি আর 1 মিনিট নেবো। আর্ম ফোর্সের এই দেশে দরকার আছে আমাদের। 2 নম্বর হচ্ছে এই দেশের আর্ম ফোর্সের সিংহভাগ দেশকে ভালোবাসে, এন্ড দে আর নট সেলেবল। উপর লেভেলে গেলে তাদের ভিশন চেঞ্জ হয়, অ্যাম্বিশন চেঞ্জ, তারা পলিটিক্স করবে, মন্ত্রী হবে, সেক্রেটারি হবে, আর এমপি হবে, এইসব তারা চেঞ্জ হয়, দে বিকাম সেলেবল। ওই যে বলে না পাকিস্তান আর্মি হেরেছে কেন মানে যুদ্ধে, এত টাকা পয়সা, এত ক্ষমতা নিয়েছে, এত চুরি চামারি করছে, এগুলো রক্ষা করতে যুদ্ধ করার উপায় ছিল না। এবং আর্ম ফোর্সের মধ্যে সিনিয়র লেভেলে সবাই এখন যারা আছে আমার অনেক জুনিয়র, যারা ইনক্লুডিং চিফ, কিন্তু ওরা এতদিকে ক্ষমতাবান হয়ে গেছে, এত সম্পত্তি গড়ে তুলেছে, তারা এখন ওগুলি কথা চিন্তা করে না, প্রফেশনাল আর্মির কথা। মেজরিটি আপনি চিন্তা করে আমার এগুলি কিভাবে রক্ষা করবো, রক্ষা করবো উপায় কি, পলিটিক্যাল সাথে যারা আছে, যার ক্ষমতায় আসতে পারে তাদের সেটা হাত পেল। এবং তাদের অনেকে মনে আনফর্চুনেটলি পলিটিশিয়ানদের মতো ইন্ডিয়া আমাদের রক্ষা কবচ, ইন্ডিয়া বিদ্যুৎ দিতে যে আমার কোনোখানে টিকা সম্ভব না। এই কারণে হোয়াট ইজ হ্যাপনিং। আরেকটা কথা আমি বলি, আইটিভির কথা বলছেন, দেখেন ইজ এ গুড সোলজার, আমি শুনেছি, আমিও বলেছি আর কি, কিন্তু হোয়াট ডিড এ গুড সোলজার, আপনি বলবেন যে ইন্ডিয়ার সাথে তার বাধ্য হয়েছে, তার ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে ইন্ডিয়ার ডক্ট্রিনটা চেঞ্জ করার জন্য ইন্ডিয়ার সাথে বেড়ে, বাট দেন ঠিক আছে, ভালো কথা, বাট অ্যাট দ্যাট লেভেল when you reach that station and you become institution or institution, after you have got a role to play, you can put your foot down। আমি সব চিঠি আমাকে বলেছি, যাদের দেখা হয়েছে, অবৈধ কোনো হুকুম দিলে আপনি মানবেন না, লিভ দ্য আর্মি, রিজাইন করে চলে যান। তো এইটা আইটিভি করতে পারতো। হয়তো তার পার্সোনাল করাপশন আছে, নিশ্চয়ই মেহেদী যেটা বললো, আপনি যেটা বললেন আছে,
কিন্তু এইটা সবচেয়ে বড় ড্যামেজ করেছে। লাস্টে যে কথা আমি বলতে চাই, আপনি মুজিবে একটা কথা বলছেন যে 4 দিনের যুদ্ধর কথা বই পুস্তকে পড়ানো হবে, আর্মিতে বিভিন্ন পড়াতে হয়েছে। আমি কিছুদিন একটা লেখা লিখেছিলাম, লেখাটা হেডিং ছিল ইংরেজিতে, লেখাটা হেডিং ছিল যে our victory in 9 months war has been hijacked by 4 days or 7 days war by India. এবং এটা একটা কাহিনী আপনি বললাম, আমি ইন্ডিয়াতে একবার গিয়েছিলাম ফোর্ট উইলিয়ামে। প্রত্যেক বছরই যে আমাদের দেশে মুক্তিযোদ্ধারা যায়, আমি 6 বছর আমি বলেছি আমি যাইনি, শেষে আমার এক বন্ধু যুদ্ধ করেছে, সেখানে আমি এই কথা তাদেরকে বলেছিলাম, তাদের সম্মুখে বলেছিলাম। এন্ড এখানে আপনি কি একটা কথা বলি বলার পর আমি কোনো ক্রেডিট দিতে চাই না, আমি যে আপনি যখন সত্য কথা বলতে তখনই পারেন, যখন মাহিদি যেটা করছে, যখন আপনার এক আল্লাহকে ছাড়া কাউ ভয় কোনো কারণ নেই। আমার রিজিক খাইতো আল্লাহ হাতে, ওয়াই শুড আই বি স্কেয়ার্ড অফ টেলিং দ্য ট্রুথ। আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যে সব তোমাদের কন্ট্রিবিউশনের কথা বলা শিখলো যুদ্ধে, নমাজ কি আমরা কি হাওয়া খেয়েছি? আমাদের এতগুলি যে লোক মারা গেল, হতে পারে আপনার 30 লক্ষ লোক মারা যায়নি, হয়তো বা 3 লাখ মরে গেছে। এতগুলি বীর বীর শ্রেষ্ঠ আপনার বীর প্রতীক বীর বিক্রম পেল, হাওয়া খেয়ে হয়েছে। তো আমরা কি করলাম? 9 মাসে যুদ্ধ করে তোমাদের পথ সুগম করেছি। তোমরা যুদ্ধ করেছো নট 13 days, you fought only for 3-4 days because you had some other ambition. তো recognize that controversy. You know what? ইন্ডিয়ার সমাজে একটা লোক সে দাঁড়িয়েছে, লেফটেন্যান্ট জেনারেল, সে ছিল চিফ গেস্ট, সে ছিল লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, আপনার নাম এটা, চিফ অফ স্টাফ টু অরোরা ইন 71 ওয়ার। সে দাঁড়িয়ে আমাকে কংগ্রেচুলেট, হি এমব্রেসড মি, আমার সাথে ওর সাথে ছিল যে আই কংগ্রেচুলেট মুদাসসির ফর হ্যাভিং সেড দ্যাট ইয়েস, মুক্তিযুদ্ধে যুদ্ধ না করলে আমরা যুদ্ধে জয়ী পারতাম না। তো আমি বললাম যেটা সত্য কথা, সেই সাহস থাকতে হবে, সাহস হবে তখন যখন আপনি নির্লোভ হবেন। ইউ আর নট করাপ্টেবল এন্ড ইউ ক্যানট বি পারচেজড। আপনি আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর উপরে আপনার সব ভরসা থেকে। লাস্টে কথা আমি বলতে চাই, কংগ্রেচুলেট করতেছি মেহেদিকে, সেটা হচ্ছে মেহেদি তোমার সাথে আমি কিন্তু একমত, আমি কখনো হতাশ হই না, আই এম এ ম্যান অপটিমিজম, আমি কখনো হতাশ হই না। লোকজন বসে দেশ চলে গেছে, হাসিনা স্বৈরাচার যখন আপনার প্রবল প্রতাপশালী হিসেবে চালিয়ে যাচ্ছে, দেশে বিদেশে যখন যেতে আমি মাঝে মধ্যে, আমি এখন আমেরিকা আছি, আমার ছেলে পেলে দুর্ভাগ্যবশত এখানে থাকে, কি কারণ জ্যাকব জানে, তো মাঝে মধ্যে বছরে একবার আসতে হয়, আমি চলে দেশে থাকি। আমি সবসময় যখন তারা বলতো দেশে বিদেশে আরে ভাই হাসিনা যাবে না, ও মনে দেন ও মৃত্যু হার থাকবে, আই সেড নো, ইট ক্যানট হ্যাপেন। এরকম একটা অসুবিধা থাকতে পারে, এটা হবে, আই ক্যানট সে না, বাট ইট অনলি কলস ফর এ স্পার্ক। একটা স্পার্ক হলে তার পতন হবে অবধারিত, এটা আল্লাহর নিয়ম আছে, প্রকৃতির নিয়ম আছে। একটা সেই স্পার্কটা করে ঘটলো এই ছাত্ররা আমাদের সন্তানে করেন, এটা হয়ে যাচ্ছে। কখন কি হয় বলা যায় না, সেই জন্য আমি আশাবাদী, আপনার সাথে আমি ইসমাইলের সামনে একমত, আমাদের করে যে যেখানে অবস্থা সেটা আমরা, আমি শুধু আমাদের একত্র হওয়ার দরকার নেই। বাংলাদেশে গিয়ে ইউনো ইরানে রেভলিউশন ঘটেছে বিদেশে থেকে কমেনি, অনেক জায়গায় ঘটেছে, তো ওয়াই ক্যান্ট উই ডু দিস? আমরা বিদেশ থেকে, কথা হচ্ছে আমরা যদি নিজেদের কথা মনে রেখে সবসময় আমার গায়ে আঁচল লাগবে, আমার কি হবে, তাহলে হবে না। ত্যাগ দরকার, you have to have that element of sacrifice. আমি বিসর্জন আমার তো যখন, আমি তো পলিটিশিয়ানদের হাত জোর করে রেখেছি আমি ভিডিওতে, আপনি তো সব পেয়েছেন, টাকা পয়সা ধন ধন কি না পেয়েছেন, এই বয়সে এখন যে পুরাতন যারা পলিটিশিয়ানদের বয়স 70, আমার যে বয়স আছে আমার কাছে গেছে, আর কি করবেন, আর কি দরকার? দোহাই করে আপনার সব ছেড়ে দিয়ে দেশের জন্য কাজ করেন, সত্য কথাটা বলেন। তো আইকিবির কথা বলবো, আইকিবি, আই লাইক ইউ ফর ইউর সোলজার প্রফেশনালিজম, বাট ডোন্ট বি সেলফ ডিসিটেড। মানুষকে ভুলের জন্য ক্ষমতা দিও, ডু সামথিং উইচ ইউ শুড রিপেন্ট ফর ইউ হ্যাভ ডান ব্যাড থিং। তুমি ভালো সোলজার ছিলাম, ভালো চিফ ছিলাম, তোমার ভালো দিন মানুষকে দেয়, বাট সে সরি ফর ইউ হ্যাভ ডান ব্যাড, ইউ শুড সে পার্সোনালি আই এম সরি, ইলেকশনটা এইভাবে করতে দেওয়া উচিত ছিল না, এন্ড আই রিগ্রেট ফর আই হ্যাভ ডান, ডিল করেছি, আমি ভালো হতে চাই, দেশের কাজ করতে চাই, ইউর নেম উড হ্যাভ বিন গন ইন দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মুজিব, আমরা জুমার নামাজের কাছাকাছি, স্পেশালি আমি আর আপনি, আমরা দৌড়াতে হবে। আপনি যদি আজকের আমাদের পুরো আলোচনাটাকে একটু কনক্লুড করেন এবং মেজর মেহেদি আর কর্নেল মুদাসসির ওনাদের কথার উপরে যদি আপনি কোনো ফিডব্যাক দিতে চান। প্রথমত আমি এগ্রি করি মুদাসসির ভাইয়ের সাথে যে বাংলাদেশের সমস্ত এবল পারসনকে শুড বি ট্রেন ফর আর্মি, শুড, এটা শুধু দেশের প্রতিরক্ষার জন্য না, তাদের জীবন চেঞ্জ হয়ে যাবে, তারা মোর ডিসিপ্লিন হবে, জারি ডিসিপ্লিন হবে এবং আমরা উন্নতি করতে পারবো। আই এগ্রি উইথ দ্যাট, এবং এটা অনেক দিনের আমাদের অনেকেরই স্বপ্ন যদি এটা হয়। আমি আসি এখন আইকিবির বেলায়, আমি একজন ভালো ডাক্তার হতে পারি কিন্তু আমি ভালো মানুষ নাও হতে পারি, দুইটা সবসময় এক হবে তা নয়। আবার আমি ভালো মানুষ হতে পারি, ভালো ডাক্তার নাও হতে পারি। তো আইকিবি কুড বি এ ভেরি গুড সোলজার, বাট হিজ ট্র্যাক রেকর্ড ইজ নট এ গুড পারসন। সুতরাং এখানে আমি অনেকের সাথে দ্বিমত করব যে এরকম একটা লোক
কোনোভাবেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দিতে দেওয়া যায় না। জেকব মিল্টন যেটা বললো যে একটা গ্রুপ চেষ্টা করছে তাকে ওয়াশ করে একটা ভালো ইয়েতে দেখাবার জন্য, শের বাংলা একটা কথা খুব বেশি মনে পড়ে, যখনই দাদা বাবুরা আপনার প্রশংসা করবে বি কেয়ারফুল। আমাদের দাদা বাবুরা যারা, আমি সরি একটু ইন্টারাপ্ট করি, এক্স্যাক্টলি যিনি কথাটা বলছি এটা হচ্ছে, যখন দেখবে দাদা বাবুরা আমার প্রশংসা করছে, তোমার নিশ্চিত হয়ে যাও আমি তখন দেশের বিরুদ্ধে কাজ করছি। এটাই বলছি। তো একইভাবে দুঃখজনক হলো সত্যি যে ইউনূস সাহেবের আশেপাশে যতগুলো লোক আছে, ওনার দরজার যে গার্ড আছে তাকে নিয়ে আশেপাশে অনেক লোকই এই ওয়াকার গং এবং ভারতীয় যেটা বলেন মাইন্ডসেট, যে আমাদের ভারতের আন্ডারেই থাকতে হবে, ভারত ছাড়া আমরা চলবো না, এই মাইন্ডসেটের লোক দিয়ে চারিদিকে উনি বেষ্টিত। এবং আজকে যারা আইটিবি কে প্রমোট করতেছে, মিডিয়া বলেন যেভাবে বলেন, তারা আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সার্ভিং দ্য সেম পারপাস। তো এখানে আমাদের জনগণকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, ইউনূস সাহেবকেও সাবধান হতে হবে। যদি ইউনূস সাহেবের কাছে আমি হাত জোর করে ওনার কাছে বলবো, ইউনূস সাহেব, আপনাকে যদি ওয়াকার বা ওয়াকের মতো কোনো লোক এসে বলে আইটিবির মতো ফেরেশতা হয় না, ধরে নিবেন there is something there wrong। সুতরাং যখনই আপনাকে একজনের কথা বলবে ভালো, বি কেয়ারফুল, যেটা সে বাংলা বলে গেছেন, জাস্ট ফলো দ্যাট এক্সাম্পল। এটা যদি উনি ফলো করেন, তাহলে আইটিবির মতো লোক এমন একটা জায়গায় আসবে না যেটা আমার দেশের ক্ষতি করতে পারে। কারণ আমরা জানি, being a good soldier, he proved to be not a good দেশপ্রেমিক। সো আমরা যেটা চাই, এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা চাই এই দেশটা এমন লোকের হাতে যাক, সেটা সর্বস্তরে, নট অনলি আর্মির ব্যাপারে বলছি না, ব্রুকেটের ব্যাপারে বলছি, ব্যবসায়ীর ব্যাপারে বলছি, সব কিছুর ব্যাপারে বলতেছি, সব মানুষের ব্যাপারে বলতেছি, ডাক্তারদের ব্যাপারে বলতেছি। এটা বলুন না যে আমি ডাক্তার বলেন বলবো না, এভরিবডি, অল রেসপেক্ট, উই ওয়ান্ট অনলি দেশপ্রেমিক লোক টু রান দিস কান্ট্রি, টু গিভ সামথিং টু দ্য পিপল। এবং এই যে হাজার হাজার ছেলে যে রক্তটা ঝরেছেন আমাদের আজকে কথা বলার যে সুযোগ দিচ্ছেন, এইটা প্রতি রেসপেক্ট করে we must demand that we don't want anybody যারা কারাপ্টেড, সে 1 টাকা চুরি করে, যেটা আপনার বাবা বলে গেছে, রুই কাতলা পুটি সামান্য 1 টাকা যদি চুরি করে থাকে, হি ইজ অলসো কারাপ্টেড, বিলিয়ন্স অফ ডলার এস আলমের মতো লোক, সেও কারাপ্টেড। সুতরাং আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি এটাতে কম্প্রোমাইজ করতে রাজি না যে উনি আজকে মাফ চেয়ে উজু করে হজ করে এসে বললেন যে ভাই আমি ফেরেশতা হয়ে গেছি এখন থেকে। আই ডোন্ট বিলিভ দোজ থিংস। সুতরাং উই হ্যাভ লট অফ গুড পিপল ইন আওয়ার কান্ট্রি। অনেকে এই দেশে স্যাক্রিফাইস করছে, অনেকে স্যাক্রিফাইস করতেছে, দে আর ফাইটিং। এখানে আমার সামনে দুজন বসে আছেন, লট অফ পিপল আর দেয়ার দ্যাট উইলিং টু সার্ভ দিস কান্ট্রি। লেটস গেট গুড পিপল টু রান দিস। 53 বছর পরে যদি আমরা ভালো লোকগুলোকে আগে না দিতে পারি, এই দেশের ভবিষ্যৎ যে কোন জায়গায় যাবে, আমি খুব শঙ্কিত। আজকের এটাতে আমার মনে হয়, টু কনক্লুড দিস, আমি ব্যক্তিগতভাবে আইটিবিকে চিনি না, আমার ব্যক্তিগত তার প্রতি কোনো আক্রোশ নেই বা কোনো ঘৃণা নেই, কিছু নেই, বা কিছু নেই। অনেস্টলি আমি সম্মান করছি যে উনি আজ এ গুড সোলজার, বাট আমি পারছি না অ্যাকসেপ্ট করতে ওনাকে যে হি ইজ নট এ দেশপ্রেমিক অ্যান্ড হি ইজ এ কারাপ্টেড পারসন। উনি আর্থিক, নৈতিক, মানসিক করাপশন করছেন এবং দেশের বিরুদ্ধে কাজ করেছেন, যেটা আমি মনে করি দেশদ্রোহিতার সামনে। ওনাকে যে জায়গাটা ওনাকে দেওয়া হয়েছিল, সেই জায়গায় উনি রাজনৈতিক কারণ হোক, যে কারণেই হোক, হি কম্প্রোমাইজ হিমসেলফ, হি কম্প্রোমাইজ দ্য আর্মি। এবং এই ধরনের লোক কোনোভাবেই কোনো সেক্টর থেকেই কোনোভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত না, এবং তাকে এমন একটা জায়গায় নেওয়া উচিত যে সে ক্ষমতা, কারণ সে একবার যে অন্যায় করে লোভে পড়ে যায়, তাকে কিনতে ওই 2টা শুকনো রুটি চুরি দিলেও সেটা খেতে সে লাফিয়ে পড়বে। তো এই ধরনের লোকে দিয়ে আমি মনে করি না যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে এবং আমাদের দেশের কোনো ভালো কাজ আসবে। ওকে, ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনার অনেক মেহেরবানি। আজকে শুক্রবার, আমি জানি আপনি কাজের জায়গা থেকে হয়তো জুমার নামাজে যাবেন। আপনার ইনশাআল্লাহ আগামী কালকের বা পরশুদিন আবার আমি আপনার সাথে ওকে, প্লিজ আপনি যান। থ্যাংক ইউ ভাই, আপনি কিছু মনে করেন, আমি কিন্তু ব্যক্তিগত কোনো আর্মির বিরুদ্ধে না। আমি চাই আর্মির একটা দেশপ্রেমিক আর্মি হোক, জনগণ, আমি সেটাই চাই, এর বাইরে কিছু না। ওকে মুজিব ভাই, আসসালামু আলাইকুম। এবার মেজর মেহেদী, আপনাকে বলবো আজকের আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। জি ধন্যবাদ। মুজিবুর ভাই যেটা বলছিলেন, আমি ওনাকে মানে ওই একই জায়গায় আছি। সেটা হচ্ছে যে যে ব্যক্তি অলরেডি একবার মার্কড হয়ে গেছে যে সে দেশপ্রেমিক না,
তাকে দেশের কোনো কর্ণধার পজিশনে তো দেয়াই যাবে না। তার থেকে আপনার আগের টকশোতে আমি বারবার বলেছি যে রিসেন্টলি আমি যেহেতু বাংলাদেশ থেকে রিসেন্টলি আসলাম, আমি যেটা দেখতেছি বাংলাদেশের যে উদাহরণটা হয়েছে পৃথিবীর কোনো হিস্ট্রিতে এটা নাই, এবং আমি মনে করি না যে এটা হবেও। সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সময়ে সেই দেশের 100% পুলিশ স্টেশন ছেড়ে পালায় গেছে, এরকম কোনো হিস্ট্রি পৃথিবীতে নাই, এবং আদতেও হবে কিনা আমার ধারণা নাই। সেই রকম একটা জায়গায়, সেরকম একটা সেন্সিটিভ জায়গায়, সেইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে যদি ওনার নামটা এরকম প্রস্তাবনায় আসে, আমি মানে আমি চিৎকার করে বলবো যে এটা আমি বিরোধিতা করি। সেটা উনি আমাকে যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করেন তাই ডোন্ট কেয়ার। আর আমি আসলে যেটা বললাম, আমি মিলিটারি অফিসার ছিলাম, সো আমি সারা জীবন এটার সম্মান আমি তাকে দিব অ্যাজ এ জেনারেল, অ্যাজ এ চিফ অফ আর্মি স্টাফ। উনি এই সম্মানটা যদি রাখতে চান, উনি নিজে স্বেচ্ছায় এটার বিরুদ্ধে একটা নিজে পাবলিকলি স্টেটমেন্ট দিবেন যে না, আমাকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে আমি এই বিষয়ে না, তাতে উনি সম্মানটা রেখে দিবেন অ্যাজ এ আর্মি চিফ। আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো অ্যাজ এ যে ভেরি জুনিয়র অফিসার যে স্যার আপনি আপনার সম্মানটা রাখেন। আপনাকে নিয়ে যদি কেউ চেষ্টাও করেন, এই সুযোগ আর দিয়েন না, একবার একটা দিয়ে আপনি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছেন, আমাদের দিকে তাকায় অন্তত এই কাজটা আর করবেন না। আর আমি সিনিয়র স্যার যেহেতু মোর্শা আছেন, স্যার আপনি কিছু স্টেপ নেন, আপনি আপনাদের চ্যানেলে স্যারকে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেন, অন্তত আর আর্মিকে স্যার মানে মানে আমাদের জাতির সামনে আর অপমান করুক না। যথেষ্ট হয়েছে স্যার, মানে একটা সেনাবাহিনীকে নিয়ে যে পরিমাণ কষ্ট, এই কষ্টগুলো মানে আমাদের আর বলার জায়গা নাই। মানে আর্মিকে যাচ্ছে তাই ব্যবহার করেছে তারেক সিদ্দিকী, এবং এই এক তারেক সিদ্দিকীর কারণে কত বছর আমাদেরকে এই পাপ বহন করতে হবে, কত বছর জুনিয়রদেরকে কষ্ট পাইতে হবে, আই ডু নট নো। আমি একজন মিলিটারি সার্ভিং অফিসার হিসেবে যদি 3 মাস আমাকে 2009 সালে এই জেনারেল জাহাঙ্গীর গুম করে রাখতে পারেন, আমি তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে হয়, আমার প্রতিদিনের জন্য একটা পানিশমেন্ট। এই পানিশমেন্ট আর কত পাবো? অনেক বছর তো পেলাম, এখনো আর যদি এই পাইতে থাকতে হয়, তাহলে আমাদের দেশের লোকগুলো আসলে দুর্ভাগা। আর আমাদের দেশের লোকগুলো আসলেই মানে আল্লাহর কাছে নিশ্চয়ই অন্যায় করেছে, নাহলে এইরকম পানিশমেন্ট আমাদেরকে কেন খেতে হবে? আমরা এখনো কেন এই ইকবাল করিম ভুঁইয়ার মতো মানুষকে নিয়ে টকশো করতে হবে? আমরা টকশো করবো যে আমাদের ইয়াং জেনারেশন, সবচেয়ে বেশি ইয়াং জেনারেশন ওয়ার্ল্ডে এখন আমাদের দেশে আছে, তারা আইটিতে ভালো করবে না ইঞ্জিনিয়ারিং এ ভালো করবে, তারা কি সিলিকন ভ্যালিতে যে কোনো সিইও পদ দিবে, আমরা এগুলো নিয়ে আলাপ করতে চাই। আমরা কেন এখন পড়ে রয়েছি ইকবাল করিম ভুঁইয়া কি আসবেন কি আসবেন না, এটা নিয়ে আমরা 2 ঘন্টা ব্যয় করলাম, এটা আমার ওয়েস্টেজ মনে হয়। আমরা এরকম ওয়েস্টেজ যেন না করি, আমরা ভবিষ্যতে টকশো করি যেন আরো ভাইব্রেন্ট আইটেম নিয়ে। এটা আমার আশা থাকবে, আপনাদের সবার প্রতি, দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবে, এরকম কোনো মানুষকে আপনারা সুযোগই দিবেন না। আর যে যাই চেষ্টা করুক, চেষ্টা করতে থাকবে, তাই বলে যে সাকসেসফুল হবে, ডেফিনেটলি নট। আমি মনে করি না। আমি কনফিডেন্ট যে উনি চেষ্টা করতে পারেন, বা ওনাকে চেষ্টা কেউ করাইতে পারেন, বা এরকম আবার স্টেপ নিতে পারেন, বাট সাকসেসফুল হবে না। ধন্যবাদ। মেজর মাহাদি, যাওয়ার আগে আপনাকে আমি ছোট 1-2টা প্রশ্ন করব, আমরা খুব সংক্ষিপ্ত আকারে, তারপরে কর্নেল মুদাসসিরের কাছে গিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করব। একটু কথা বলেন তো তারেক সিদ্দিকী, যেন তারেক সিদ্দিকী সম্পর্কে বলা হয় গত 16 বছরের ফ্রাঙ্কেস্টাইন হলো তারেক সিদ্দিকী। এখন আর্মির 3-4জন অ্যাক্টিভ জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল আমাকে বলছে তারেক সিদ্দিকীর এই পজিশনটা তৈরি করা হয়েছে মেজর সাইদ ইস্কান্দার যেভাবে আর্মির ভিতরে রোল প্লে করছে। ওই সাইদ ইস্কান্দার ছিল প্রথম তারেক সিদ্দিকী আর্মির জন্য। সাইদ ইস্কান্দার ক্যান্টনমেন্টে বসে আর্মি নিয়ন্ত্রণ করত যখন বিএনপি ক্ষমতায় ছিল, এবং ওই সাইদ ইস্কান্দারের জায়গায় তারেক সিদ্দিকীকে হাসিনা ইচ্ছা করে বসাইছে যে তারেক সিদ্দিকী ইজ ওয়ে মোর স্মার্টার দেন সাইদ ইস্কান্দার। এই প্যারালাল যে কম্প্যারিজন যেটা করা হয়েছে, আপনি কি এটা সঠিক মনে করেন নাকি? আচ্ছা, ডেফিনেটলি আমি এটা সঠিক মনে করি, কিন্তু আমি তার সাথে একটু অ্যাড করে বলে দিতে চাই, আমাদের দেশের রাজনীতিবিদরা ভুল করলে ভুলের শোধ মানুষ দিয়ে দেয়, এবং সেটা দিয়েছে। ওই সাইদ ইস্কান্দার যে ভুল করছিলেন, তার মানে বেনিফিশিয়ারি কে হয়েছে জানেন? তারেক জিয়া। তারেক জিয়ার উপরে গায়ে হাত তুলেছে আর্মি অফিসাররা, তার যে হাড্ডি গুড্ডি ভেঙে তাকে দেশ ত্যাগ করাইছে, তাকে মুসলেকা লেখাইছে, সেটাও আর্মি অফিসাররা। এটা যদি হতো না, যদি ওই রকম কোনো কিছু তারা না করতেন, এই ভুলের শত্রু ঠিক এরকম তারেক সিদ্দিকী যা তৈরি করেছে, তারেক সিদ্দিকী যা যা করেছে তার ফলাফল শেখ হাসিনা পেয়েছে। শেখ হাসিনা কেন, পুরো আওয়ামী লীগ পেয়েছে। আওয়ামী লীগ নামটাই এখন বাংলাদেশে উচ্চারণ করা নিষেধ হয়ে গেছে। তার মানে হচ্ছে এই ভুল যদি আর কেউ ভবিষ্যতে করে, তাকেও এরকমই ফলাফল পাইতে হবে। তো এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, এরকম আর কোনো কিছু যেন না হয়। মেজর মেহেদী, লাস্ট কোয়েশ্চেন, যখন আমি, আপনি, কর্নেল মুদাসসির বা অন্য কেউ আর্মি অথবা আর্মির কোন ফরমেশন অথবা আর্মির কোন কমান্ডারদের নিয়ে আমরা কথা বলি, ফর এক্সাম্পল আমরা আর্মি চিফকে আমি ক্রিটিসাইজ করি, এবং তার সাথে সমসাময়িক আরো 7-8 জন 15 জন 20 জন জেনারেল আছে যারা দিল্লি কা লাড্ডু খেয়ে বাংলাদেশের স্বার্থ না দেখে তারা সীমান্তের ওপারে গিয়ে কুলি ফেলায়।
এ ধরনের লোকজনদেরকে আমরা যখন সমালোচনা করি, এর অর্থ কি এটা যে আমরা পুরা আর্মিকে ডেমোনাইজ করছি? ডেফিনেটলি না, আমরা আর্মিকে সহযোগিতা করতেছি। আমার এই যে সময়টা 2 ঘন্টা আপনার সাথে দিয়েছি, এটার জন্য কি আমি কোনো অর্থ পাই? না, আমি কি কোনো বেনিফিট পাই? তো no. যেহেতু আমি পাই না, আমি যে সময়টা দেই সেটা হচ্ছে আমি এখনো বাই হার্ট সোলজার। এই জন্য আমি শব্দটা শুরুতেই বলেছি, আমি পলাতক বলতে রাজি না, আমি উইথড্রল। মানে আমাকে বাধ্য করা হয়েছে যে আমার কোর্টকে কন্ট্রোল করে, মানে একটা বাহিনীকে দিয়ে আমার মানে যাতে আমি বেল পর্যন্ত না নিতে পারি। আমি যদি আইনি সহায়তা পাইতাম বা আমি যদি ওইরকম সুযোগ পাইতাম, তাহলে ডেফিনেটলি আমি এই স্টেপে যেতাম না। তো আমি মনে করি যে এটা আমরা আর্মিকে সহযোগিতা করতেছি, দেশকে সহযোগিতা করতেছি, এবং আর্মির প্রত্যেকটা সদস্য, স্যার যেটা বলেছেন, ইয়াং যত সদস্য আছে সবাই এটা বিশ্বাসও করে এবং তারা অপেক্ষা করতেছে কবে একজন লোক তার বোধোদয় হবে, তিনি একটা রেজিগনেশন দিয়ে বলবে অনেক হয়েছে ভাই, আর থামি। এই থামাটা কখন, এটা আমরা শুধু অপেক্ষা করতেছি টাইমের জন্য। বাট ইট ইজ অবভিয়াস, আজ হোক কাল হোক উনি থামবেন এবং থামতে হবে। না হলে এই না থামলে যেটা হবে, ওই যে বললাম একটু আগে, আপনি একটা উদাহরণ দিলেন সাইদ ইস্কান্দার আর তারেক সিদ্দিকী, ওনার অবস্থাও সেমই হবে। এটা যদি উনি বুঝতে পারেন, তাহলে আল্লাহ যদি ওনাকে সদুদয় দেন তাহলে তো ভালো, আর না দিলে ওনার অপরিণতি ওইটাই। চমৎকার বলেছেন মেজর মেহেদী, চমৎকার বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকের আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার আমি কর্নেল মুদাসসির, আপনার কাছ থেকে আপনার 2টা প্রশ্নই আমি করব এবং এটার সাথে আপনি কনক্লুড করবেন। সবাই বলে তারেক সিদ্দিকীর প্রায়ার ভার্সন ছিল সাইদ ইস্কান্দার। সাইদ ইস্কান্দারও নিজে মেজর ছিলেন, উনি আর্মি চিফ বানাইতেন, উনি অ্যাডজুটেন্ট জেনারেল বানাইতেন, আর্মির জেনারেলরা কে কোথায় যাবে কি করবে উনি সব নিয়ন্ত্রণ করতেন। এখন বিএনপির প্র্যাকটিস ছিল সাইদ ইস্কান্দার এই পজিশনটাকে বানাইছে বিএনপি, এবং পরবর্তীতে বিএনপিকে যখন আর এই সুযোগ দেওয়া হলো না, সরে গেল আওয়ামী লীগ, তখন সাইদ ইস্কান্দারের পজিশনে তারেক সিদ্দিকীকে বসাইছে। এই ইন্টারপ্রিটেশনটাকে, এটা ইন্টারপ্রিটেশনের সাথে আপনি একমত কিনা এবং আপনি বিষয়টা সেম হইতে দেখেন কিনা? দেখো, ধন্যবাদ। আমি বলছিলাম আমি 12টার সময় সরে পড়বো, কিন্তু এখনো সময় আছে। আমাদের মসজিদটা বেশি দূরে না, আমার ছেলে দাঁড়িয়েছে আমার জন্য জুমে নামার জন্য। তো আপনাদের তো আমরা একটু 1 ঘন্টা পিছিয়ে, সেই জন্য আমরা একটু সময় এখনো আছে। তো আমি যেটা বললাম, ইস্কান্দার আমার খুব ক্লোজ ছিল এই কারণে, আর্মিতে থাকাকালে, তখন আমি আর্মিতে ছিলাম যখন ছিল, 2 নম্বর জেনারেল জিয়ার ফ্যামিলি। আমি ইনফ্যাক্ট সৌভাগ্যবান বলবো এই জন্য, আমি জেনারেল জিয়ার সাথে যুদ্ধ করেছি, Z4 চ্যাপ্টার যুদ্ধ করেছি। উনি আমাকে পিক আপ, যখন পাকিস্তান থেকে পালিয়ে আসলাম বর্ডার ক্রস করে আগরতলা, ওনাকেই প্রথম দেখলাম। কেন জানি না, উনি আমাকে, তুমি আমার ব্যাটালিয়ন, আমার ব্রিগেডে যাওয়া, তো এখান থেকে চলে গেলাম ইন্ডিয়া তেল ধাতে Z4 সেখানে ছিল। তো সেই সুবাদে জেনারেল জিয়ার সাথে আমি ওনার ক্ষমতা গ্রহণ করার পরে বেশ কিছুজনের সাথে ছিলাম। তারপরে 1900 জন্য, তখন আমি আজ থেকে ওনাকে মাফছি, আমি চলে আসতাম, আমি যে পলিটিক্স ইনভলভ হতে চাই না। তার পরিবারের সাথে যুক্ত ছিলাম। বেগম খালেদা তখন থেকে যখন বাসে গিয়ে মাঝে থাকতে হতো, উনি যখন বিদেশে যেতেন, ইস্কান্দার শুধু দেখালো আর্মি হিসেবে, তো হয়তো ওরা পরিবার সদস্য। আপনি একটা ঘটনা বলি, ও বেঁচে না ইস্কান্দার, আমাকে একদিন ওকে বলে যে, স্যার আপনি একটু চিফকে বলেন আমাকে বাসায় উনি ঢুকতে দিচ্ছেন না। তা আমার বোনের সাথে আমি ঢুকতে যাব, বাসায় যাবো, সেটাকে ঢুকতে দেবেন না। তা আমি একদিন, আমি অনেক সময় অকবের অনেকে বলতাম, উনি শুনতেন আমার কথা, খুব স্নেহ করতেন, তো যেটা অনেকে বলতে শাস্ত্র মুখের উপর বলে ফেলতাম, হয়তোটা কিছু ইনভিটেশন ছিল না, অথবা অডেসিটি বেশি ছিল। তা আমি, স্যার এই ঘটনা কেন দেন না স্যার, ও তো ম্যাডামের সাথে দেখা করতে চায়। আমি কি, শাট আপ, প্রথম শব্দ ছিল। টেল দ্যাট বাগা, সে তো নেক্সট ডে তোমাকে অ্যাপ্রোচ করবে, সে ডাকে, আইল সেন্ড হিম টু হিল ট্র্যাক্স, হিল বি সার্ভিং হিল ট্র্যাক্স। এইটা ছিল রেসপন্স। সে ইস্কান্দার তখন কেমন, সেটা আমি বলি। তারপর আরেকটা ঘটনা আপনি বলি, হয়তো মেহেদী জানে, ওনার ছেলে রেসিডেন্ট স্কুলে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিল, কৃতকার্য হয়নি। স্কুলের প্রিন্সিপাল মেসেজ পাঠিয়েছিল আরেকবার ট্রাই দিয়ে তাকে চেষ্টা করে, জিনিসটা তাকে সেন্সর করেছে। আমি হয়তো আমার প্রেসিডেন্ট হোক বা চিফ, আমার ছেলে তাকে স্পেশাল সুযোগ দেওয়া হবে, ডোন্ট এভার আফটার দ্য সেকেন্ড টাইম, করেননি সেটা। এইটা আছে আমাদের, জেনাজিকে মানুষ পূজা করি না কেন, তাকে সন্তান কেন বুঝবে না, এই কারণে বুঝবে না। আনফর্চুনেটলি, আমি এটা দুর্বলতা বলবো, বেগম জিয়া এখনো মানুষের, দেশের মানুষ তাকে হইতেছে শ্রদ্ধা করে, তার দ্বিতীয় কোনো হইতেছে সাবস্টিটিউট নাই দেশে এই মুহূর্তে। কিন্তু উনি পরিবার, সেই কন্ট্রোলটা ছিল না, ওনার ছেলেদের প্রতি আত্মীয়, সেই কন্ট্রোলটা ছিল না। হয়তো হইতে পারে তার হচ্ছে পলিটিক্স হইতে অনভিজ্ঞতা, কারণ যতদিন জেল বেঁচে ছিলেন উনি তো পলিটিক্সের ধারে কাছে যান, উনি যেতে দেওয়া হয়নি। উনি সংসারী ছিলেন, উনি মাঝে মাঝে দেশে গিয়েছেন, অনেক কিছু জানা ছিল না, অনভিজ্ঞতার কারণে।
একটা হচ্ছে মা, নারী জাতি অনেক সময় দুর্বল থাকে মায়েদের, পরিবার সন্তান তো, তারপর হচ্ছে আপন ভাই, সেখানে হয় না। তারপর আমি দুর্বল, দেখুন আমি ব্যক্তিগত অনেক ধরনের কি বলছি, ইসকান্দের কথা বলেছি, তার ছেলেদের কথা বলেছি, এটা প্রথম দিকে শুনে শেষের দিকে এই যে তার ওই যে মারা গেল কিছুদিন আগে, তার পিএ সিলেটের লোকটা, নাম ভুলে গেছি, যেমন আপনি জানেন তো, চৌধুরী, হারিস চৌধুরী, এবং এই ধরনের লোকজন ছাড়া ছিল ফালু এবং লোকজন ছিল সাঙ্গাপন, তাদের কারণে আমার কথা শেষের দিকে কাজ হয়নি। ইসকান্দের কথা বলি আর কি, ইসকান্দের রোল প্লে করছে, এটা সত্যি কথা, আর্মি ব্যাপারে পোস্টিং প্রসেস ডেফিনেট করছে, এবং এটা সমর্থনযোগ্য না, বাট অ্যাজ এ মেজর সে আত্মহত্যা হোক, তাই এটা কাউন্ট করতে উচিত ছিল না। এবং এটা শুধু আমি ইসকান্দারকে দায়ী করবো, আমি তখন কিন্তু আর্মিতে টপ লেভেলে যারা ছিল, চিফ ছিল, তাদেরকে দায়ী করবো। Why did you have to listen? পুরাতন কথা একই কথা বলতে হয়। Why did you listen? আর্মি চিফ আবার সিনিয়র, তাদের কাজ হচ্ছে আর্মিকে প্রয়োজন, একটা মেজর হতে পারে সিনিয়র মুক্তিযোদ্ধা, খালেদা, ইয়ে নাথিং টু ডু, তাদের যাওয়া উচিত ছিল বেগম জিয়ার কাছে গিয়ে, তখন প্রাইম মিনিস্টার গেছে, না এটা ঠিক না, ইনকাম ঠিক না, এটা অন্যায় হচ্ছে, এই লোকটা এখানে যাওয়া উচিত না, এই লোককে এই প্রমোশন দেওয়া, তাকে এই পোস্টিং দেওয়া উচিত না, এটা ভুল হবে, আপনার জন্য দেশের জন্য ভুল হবে, এই সরসাতে করেছিল। একই কথা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সুতরাং এই জন্য ইসলামের দোষ। তবে তবে তারেক যে কাজটা করেছে এটা অতুলনীয়, এটা আনপ্রেসিডেন্টেড। ও তো দেশকে বিক্রি করে দিয়েছে। সে শুধু চুরি চামারি দুর্নীতি করে নাই, ইন্টারন্যাশনাল আর্মিতে করে নাই, সে তো দেশকে বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার সাথে। এমন কোন অপকর্ম যেটা করে সে তার পরিবার লোকজন, তো শুধু ওর সাথে তুলনা হয় না, ওইটা আমি সমর্থন করি না। ইসকান্দার অনেক লো লেভেলে, ও ছিল আকাশের উপর, সেটা তো পাতালে, ওর সাথে তুলনা করে, বাট দুইজনেই যে কার্যক্রম সেটা হইতে অসমর্থনযোগ্য এবং অপাঞ্জনীয় পদ, সেটা আমি শেষের দিকে চলে যাচ্ছি। সেটা আমি আবার আগের কথা মেহেদির সাথে সুর মিলে আপনার সাথে তুলবে এবং মুজিব ভাই মনে বলতেছি, আমাদের হতাশ হওয়ার কারণ আছে, কিন্তু একেবারে সবকিছু ছেড়ে দিয়ে হ্যান্ডসাম হাত উপরে দেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এই দেশ বারবার হইতেছে, পিছিয়ে গেছে, আবার জেগে উঠেছে। তো আমার যেটা আমার আশার আলো যেটা দেখি সেটা হচ্ছে, আমাদের মতো যারা বস্তা পচা, আমরা আবর্জনা হয়ে গেছি, উই আর ট্র্যাশ, আমাদের বয়সে যারা, আমি নিজেকে ব্যর্থ মনে করি, আমি এবার মুক্তিযুদ্ধ হিসেবে ব্যর্থ মনে করি এবং অভিভাবক হিসেবে ব্যর্থ করি, আমরা এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়ে তাদেরকে সত্যি পথ নির্দেশনা দিতে পারি নাই। এবং আজকে যেটা ভুল ত্রুটি তারা করছে তারা ভুল ত্রুটি ডেফিনেটলি করছে, তারা সমর্থন নয়। সেটা এই কারণে আমরা যারা সিনিয়র আছি আমরা তাদেরকে সেই গাইডেন্স দিতে পারিনি। তো নতুন প্রজন্মকে আমরা যারা অভিভাবক আছি, আমরা যেহেতু বয়োজ্যেষ্ঠ আছি, আমরা তাদেরকে শুধু প্রতিজ্ঞতা বলি যে বাবারে এটা ভুল করো, তোমরা এত বড় একটা কন্ট্রিবিউশন করেছো, নতুন বা দ্বিতীয়বার দেশকে মুক্ত করেছো, এগুলোতে বিরত থাকো, সেই গাইডেন্স তারা পাচ্ছে না। সেই গাইডেন্স যদি এই নতুন প্রজন্মের তরুণ তরুণী আমার দেশকে সামনে দিয়ে গেলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আল্লাহর কাছে তাই প্রার্থনা। আপনাকে অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। স্যার আমি শুধু আপনাকে ধন্যবাদ দেই, কারণ আপনি বললেন স্যার আপনারা কিছু করেন না, এটা ভুল স্যার। আপনারা যেমন মাহফুজ স্যারের মতো লোক তৈরি করে দিয়ে গেছিলেন বিধায় আমি এখনো আছি। সো আপনারা ইউ হ্যাভ এ লট অফ কন্ট্রিবিউশনস। আমরা তৈরি হয়েছি, আপনারা ছিলেন বিধায়, নাহলে তো স্যার বাংলাদেশে আর্মি ম্যাটেরিয়ালস থাকতো না। কারণ তারেক সিদ্দিকী যা করেছে, যেটা আপনি বললেন আকাশ, তার তুলনা হয় না স্যার। আমি বলতে শুরু করলে আরো এরকম 2 ঘন্টা লাগবে যে তারেক সিদ্দিকী কি করেছে। সো হি হ্যাজ ডান। সর্বশেষ যেটা বলবো সব জাতির জন্য, যেহেতু আমার সুযোগ হয়েছে, এখনো পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেসটা বিএমটিএফ এর মাধ্যমে, তারেক সিদ্দিকীর মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। তারা এআই দিয়ে, বিভিন্ন রকমের ডাটা সেন্টার দিয়ে আমাদেরকে অ্যাটাক করার প্রতিনিয়ত চেষ্টা করতেছে, যেটা আমি একবার প্রতিহত করতে পারছি, কিন্তু আমি এখন আর দেশে নাই, আমার ওই ক্ষমতাটা এই মুহূর্তে নাই। আমি দেশবাসীকে বলবো জেগে উঠতে, এই ধরনের বিষয়ে আরো বেশি কঠোর হইতে, কারণ কঠোর থেকে কঠোরতর হতে হবে। আমরা আসলে ওই যে ইউনূস সাহেব অনেক সোবার মানুষ, উনি দেশকে চালাতে চাচ্ছেন মানে ওনার মতো করে, কিন্তু এই দেশের এখন এই মুহূর্তে যেটা দরকারি সেটা হচ্ছে কঠোর হওয়া, অনেক বেশি কঠোর হতে হবে। কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার কোনো স্কোপই নাই আমাদের কাছে। ধন্যবাদ, সময় শেষ হয়েছে। আমি একটা কথা বলে শেষ করি, জ্যাকব, দৌড়াতে হবে জ্যাকবের দৌড়াতে হবে। সেটা হচ্ছে, আমি অন্তর থেকে মনে করি, বিশ্বাস করি, আমি শুধু বলার জন্য না, আমি তো মডেস্টি দেখাচ্ছি না, বিনয়ের কথা বলছি না, আমি মনে করি, এর আগে আমি কয়েকে বলেছি, আমি একজন ব্যক্তি হিসেবে, এই দরিদ্র শেষের একজন মানুষ হিসেবে আমি যা পেয়েছি এই দেশে, সম্মান, মর্যাদা, ভালোবাসা, তার 100/1 দেশকে আমি দিতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আমি অন্তত বিশ্বাস করি। সেই জন্য আল্লাহর প্রতি নামাজ এই কথা বলি, আল্লাহ আমাকে সুযোগ দাও সুস্থ হায়াত হতে, আমি এটা ফেরত দিতে পারি মানুষের কাছে। এইটা আমার প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, তোমার সাথে আমি একটু কথা বলতেছি, আমি সত্যি অবাক হয়ে যাই, এটা কেমন করে হচ্ছে তোমার ভিতরে, এত এত গুরুত্বপূর্ণ দিচ্ছে। সো আই উড রিকোয়েস্ট ইউ, তুমি আমার সাথে যোগাযোগ করো, লেটস ওয়ার্ক অন জ্যাকবের সাথে যোগাযোগ করো, হাউ টু ডু ইট। এই যে
ধ্বংসের দিকে দেশ একটা যাচ্ছে অত্যন্ত স্যার আমাদেরকে খুব আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন খুব শীঘ্রই স্যার আপনারা আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসেন, এটা হচ্ছে স্যার খুবই জরুরি। আর যারা এই যে বিশেষ করে জ্যাকব মিল্টন ভাই আছেন, আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাই ওনাকে, ওই যে আপনি যেটা বললেন যে আমাদের ইয়াং যে এনসিপি পার্টি এরা গাইডেন্স পাচ্ছে না, ঠিক সেরকম ভাবে আমাদের উপদেষ্টার ওনার চারিপাশে যেভাবে ঘিরে ধরে রাখছে প্রত্যেকটা লোক, তাকে কোনো কাজ করতে দেয় না। আমি সময় নেই মেহেদী, আমি তোমার সাথে আপনারা একটু ওনাকে রিচ করার চেষ্টা করেন, আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না, বাট আপনারা রিচ করার চেষ্টা করেন, আপনারা পারবেন ইনশাআল্লাহ স্যার। I will contact with you. I would like to know more details about it. স্যার একবার সাথে কথা বলে let's work out a modus operandi, এটা কিভাবে ট্যাকল করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। ওকে, মেজর মেহেদী, কর্নেল মুদাসসির,